সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নির্ণয়ের আদুরে কণ্ঠ শুনে চিনি নির্ণয়কে বারণ করতে পারল না। চিনির সম্মতি দিতে নির্ণয় চিনির কপালে চুমু খেয়ে রুম থেকে বের হয়ে যায়। দ্য গ্রেস অফ হ্যাভেন। সারা রাত হলরুমে কাটিয়ে এখন রুমে প্রবেশ করলো মিঠি। চোখে মুখে একরাশ বিষণ্ণতা। রাতে অতিরিক্ত চিন্তায় এবং না ঘুমানোর দরুন চোখের নিচে কালচে হয়ে আছে। রুমে এসে মিঠি সময় নষ্ট না করে চুলগুলো হাত খোপা করে ছটফট লাগেজ থেকে নিজের কাঙ্ক্ষিত পোশাক বের করে ওয়াশরুমে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই রাতের বাসি পোশাক চেঞ্জ করে নতুন পোশাক পরে বের হয়ে এলো। মিঠি আজ শাওয়ার নেয়নি, হয়তো খুব বেশি শীতের কারণে, নয়তো একান্তই কোনো তাড়াহুড়োয়। ওয়াশরুম থেকে বের হয়েই একদণ্ড সময় নষ্ট না করে পা চালিয়ে ব্যাগ হাতড়ে নিজের চিরচেনা কাঙ্ক্ষিত ফোন বের করেই কল লিস্টে চেক করলো। এত সময় ধরে উত্তেজনার দরুন তরতর করে বেড়ে ওঠা বিপুল সংখ্যক উত্তেজনা মুহূর্তে হাওয়ার বেগে উড়ে গেল। না, তিহামের নাম্বার থেকে কল আসেনি, তিহাম মিঠিকে কল করেনি। তবে মিঠি দমবার পাত্র নয়, কারণ মিঠির কাছে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন জমে আছে তিহামের জন্য, যার উত্তর একমাত্র তিহাম দিতে পারবে। তৎক্ষণাৎ মিঠি তিহামের নম্বরে কল করলো। বরাবরের মতো এবারও মিঠি ব্যর্থ হলো। তিহামের নাম্বার বন্ধ। মিঠি দু হাতে নিজের মাথাটা চেপে ধরে বিড়বিড় করে বলছে, আমি খুব করে চাই কাল রাতের ব্যক্তিটা আপনি না হন। আমি চাই না আপনাকে অবিশ্বাস করতে। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে কাল মাঝরাতের ঘটনা মনে করলো। কাল রাতে সকলে ঘুমোতে চলে গেলেও মিঠি ঘুমাতে যায়নি। তমসাচ্ছন্ন ঝোড়ো হাওয়ার অন্ধকার দৃষ্টি ফেলে চিনি আর তিহামের যন্ত্রণায় সারা রাত কাতরাতে কাতরাতে রাত পার করেছে মেয়েটা। মিঠি খুব ভালো করে বুঝে গেছে, নির্ণয়ের অনুমতি ছাড়া মিঠিকে কেউ সাহায্য করবে না, এমনকি পিমিও না। মাঝরাতে হলরুমে চেয়ারে নির্বিঘ্নে মাথা হেলিয়ে দিয়ে গা ছাড়িয়ে বসেছিল মিঠি। মাঝরাতে বসে বসে অহনাকুঞ্জের সঙ্গে কী করে যোগাযোগ করবে এইসব ভাবতেই দিশেহারা সে। তখনই ওপর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেল মিঠি। বক্ষগহ্বরের এক কোণে ঘিরে বসে থাকা অতি সাধারণ মনটা সেই দিনে পাত্তা দিল না। দ্বিতীয়বারের মতো আবারও মিঠি কিছু একটা শব্দ পেল। এবার সঙ্গে সঙ্গে মিঠি বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের অজান্তেই দোতলার দিকে অগ্রসর হলো। মিঠি দোতলায় সিঁড়ি বেয়ে ওঠার পর বাম দিকে দৃষ্টি ফেলতে মনে হলো চিনির কক্ষে কেউ আছে। তৎক্ষণাৎ মিঠির বিচক্ষণ মস্তিষ্ক জানান দিল চিনি দ্য গ্রেস অফ হ্যাভেনে নেই। তাহলে চিনির রুমে কে? মিঠি চিনির দরজার সামনে যেতেই ড্যাজি হিংস্র গর্জন করে উঠল। মিঠির পা জোড়া থমকে গেল। ড্যাজি হিংস্র উন্মাদের মতো মিঠির পেছনে ফেলে আসা কক্ষে একের পর এক রুমে ঢুকছে আর গর্জে উঠে কাউকে হন্তদন্ত হয়ে খুঁজছে। ড্যাজির গর্জনের প্রবলে আতঙ্কে গলা শুকিয়ে কাঠ মিঠির। শুষ্ক একটা ঢুক গিলে ভয়ার্ত দৃষ্টিতে পেছনে ঘুরে তাকালো ড্যাজিকে দেখার আশায়। ড্যাজিকে আগে কখনো এইরকম রূপে মিঠি দেখেনি, তবে বিমির কাছে অনেক আগে শুনেছিল দ্য গ্রেস অফ হ্যাভেনে সকলের অগোচরে বা লুকিয়ে কোনো আগন্তুক প্রবেশ করলে কিংবা শত্রুপক্ষের কেউ প্রবেশ করলে ড্যাজি ঠিক বুঝে যায়। তখনই ড্যাজি ভয়ঙ্কর রূপ ধারণ করে। আজ তার স্বচক্ষে দেখতে পাচ্ছে মিঠি। হঠাৎ করে মিঠির মন বলে ওঠে, তাহলে দ্য গ্রেস অফ হ্যাভেনে কেউ প্রবেশ করেছে। এর মধ্যে মিঠি অনুভব করলো মিঠির পেছনে কেউ একজন গা ঘেঁষে চিনির রুম থেকে বিদ্যুৎ বেগে বের হয়ে গেছে। তৎক্ষণাৎ মিঠি পেছনে ঘুরে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আচানক কিছু একটা ভেবে বলে উঠল। তিহাম। কথাটা উচ্চারণ করে হকচকিয়ে মিঠি মৃদু আলোতে দেখল। মিঠি ডাকে থমকালো পদযুগল সেই আগন্তুকের। মিঠি সন্দেহ যুক্তির টানাটানি চোখগুলো এখনও সেই আগন্তুকের দিকেই নিবদ্ধ। মানুষটাকে অনুভব করতেই কেমন যেন বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। মিঠির হৃদয় সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা অযাচিত প্রশ্ন। সে আগন্তুক সেকেন্ড খানিক সময় নিয়ে মাথাটা সামান্য ঘুরিয়ে মিঠির দিকে এক পলক তাকাতে এমতাবস্থায় কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে হুট করেই ড্যাজির বিকট গগন বিদারী আওয়াজে কেঁপে উঠল দ্য গ্রেস অফ হ্যাভেন। সে আগন্তুক আর সময় নষ্ট করল না, তৎক্ষণাৎ ছুটে পালালো। যেভাবে এসেছে সেভাবে ফিরতি পথে ছুটে পালিয়েছে। আর ড্যাজিও সেই আগন্তুকের পিছু নিল। তবে ড্যাজি ব্যর্থ হয়েছে, কারণ গার্ডরা ড্যাজিকে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের হতে দেয়নি। নিজেরাই সেই আগন্তুকের পিছু নিয়েছে, কারণ দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে ড্যাজিকে বের হতে নির্ণয় বারণ করেছে। নয়তো এত সময়ের মধ্যে সে আগন্তুককে ছিন্ন ভিন্ন করে নিয়ে চলে আসতো। মিঠির উত্তাল প্রকৃতি যেন আকাশসম আক্ষেপের বহিঃপ্রকাশ। ব্যথিত দীর্ঘ নিঃশ্বাসে ক্রমশ ভারী হয়ে আসছে কালবৈশাখের ঘূর্ণিঝড়ে।
উদ্ভট ভাবনায় চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার। তড়িঘড়ি করে ফিরে এলো বাস্তবতায়। ভাবনার অতীত থেকে বের হয়ে ভাবলো নিজেকে অসহায় লাগছে ভীষণ। সে চায় কাল রাতের ব্যক্তি তিহাম না হোক, অথচ তিহামকে দেখার প্রয়াসে মরিয়া মিঠির দুই চোখ। কেন ভালোবাসলো না তিহাম তাকে? নানান ছুতোই মিঠিকে আটকিয়েছে, কিন্তু মিঠিকে ভালোবাসেনি। তাহলে কেন এতদিন মিঠিকে তার কাছে রেখেছে? তার প্রস্তর কঠিন হৃদয়টাকে মিঠির ভালোবাসা কেন ছুঁতে পারেনি? পর মুহূর্তে বিড়বিড় করে বলল, হ্যাঁ, সে আগন্তুক তিহাম। আমার মন বলছে সে তিহাম, কিন্তু কেন? তিহাম দ্য গ্রেটস অফ হ্যাভেনে কেন এসেছে আমার সঙ্গে দেখা করতে? তাহলে চিনি রুমে কি করছিল? সেই ভেবেই হঠাৎ দিশেহারা হয়ে যায় মিঠি। মস্তিষ্কটাও যেন তখন পুরোপুরি কর্মক্ষম হয়ে ঝিমিয়ে পড়ে এক কোণে। মিঠি আর ভাবতে চাইল না কিছু। মাথা প্রচণ্ড ব্যথা করছে। মিঠি মনে মনে আওড়ায়, তিহাম তো তার পছন্দের, তবুও তাকে ভুলে যাওয়াই বেটার। চিনিকে আজ নির্ণয় ভাই নিয়ে আসবে। অতঃপর মিঠি আর চিনি দেশে ব্যাক করবে। তাই মিঠি হাত চালিয়ে তাড়াতাড়ি সব গুছিয়ে নিতে উদ্যোগ হলো। কয়েক ঘন্টা অবকাশে কেটে গেল। পুরো দুনিয়ার অগোচরে সেবেলা যেন ফোরাচ্ছে না চিনির নির্ণয়কে ছাড়া। শান্ত প্রকৃতির নিচে নিভৃতে বিনিময় নির্ণয়ের জন্য অজস্র অভিমান জমা হচ্ছে চিনির মাঝে। চিনির এই বিশাল বড় কক্ষে নির্ণয়কে ছাড়া দম বন্ধ হয়ে আসছে। দুনিয়া ভুলে গেল নির্ণয়ের চিন্তায়। নির্ণয় এখনও কেন আসছে না? পুরোটা সময় জুড়ে বসে বসে চিনি এই কথাই ভাবছে, যা চিনির নিষ্প্রাণ হৃদয়টাকে অনুভূতির জলোচ্ছ্বাসে বিদ্ধ করে প্রতিনিয়ত। চিনি স্বগতোক্তিতে বিড়ালো, আপনাকে ছাড়া আমার কেন ভালো লাগছে না, সময় যেন আজ পড়াচ্ছেই না। কথাগুলো বিড়বিড় করতে করতে বারান্দায় জানালার পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে বাহিরের দিকে দৃষ্টিপাত করতে নির্ণয়কে দেখতে পেল। পেছন করে দাঁড়িয়ে আছে দিব্যি। 5 তালা বিশিষ্ট উপর থেকে চেহারা কতটুকু বা স্পষ্ট হবে? চিনির স্নিগ্ধ মুখশ্রীর পানে এক ঝলক হাসির কিরণ জ্বলে উঠল। চিনির প্রাণোচ্ছল হাসির রিমঝিম আওয়াজ যেন কর্ণকুহর হয়ে গেল পুরো রুমে। শান্ত স্থির হিমবাহের ন্যায় শীতল হৃদয় ছন্ন ছাড়া হয়ে পড়ল। মিনিটখানেক সময় অপেক্ষা করে নির্ণয় এলো না। কিছুতেই নির্ণয় রুমে আসা অবধি অপেক্ষা করতে পারল না চিনি। তৎক্ষণাৎ দৌড়ে রুম থেকে বের হয়ে যায় অরুণচণ্ডীর মতো। চঞ্চল মনে নির্ণয়ের করে যাওয়ার নিষেধ আজ্ঞা সব ভুলে লিফটে পা রাখল। চিনি লিফট থেকে নেমেই দৌড়ে গিয়ে নির্ণয়ের সামনে উপস্থিত হতেই চিনি আতঙ্কে চমকে উঠল। চিনির চোখ আটকে যায় সামনে থাকা মানুষকে দেখেই, ঠিক যেন স্তব্ধ। ভয়ে চিনির পুরো শরীর কেঁপে উঠল। মুহূর্তেই মলিনতা ঘিরে ধরে চিনির সমগ্র মুখমণ্ডল জুড়ে। চিনি মনে মনে আওড়ায়, না, কিছুতেই না। উনি তো তার নির্ণয় ভাই না। তাহলে নির্ণয় ভাইয়ের মতো পোশাক পরেছে কেন? এই মুহূর্তে এখানে ঠিক কী হতে যাচ্ছিল এতটুকু আর বুঝতে বাকি নেই চিনির। চিনি বড় কোনো ভুল করেছে। এসব ভাবনার সঙ্গে সঙ্গে কতগুলো পালোয়ানের মতো দেখতে নিগ্রো গার্ডস এগিয়ে এসে ফাঁসির আসামিদের মতোই হাত পা বেঁধে একটা কালো কাপড় আবৃত করে ফেলল চিনির মুখমণ্ডল। হঠাৎ করে চিনির পৃথিবীটাকে কালো অন্ধকারে ঘিরে ধরল। অতঃপর মাথায় বন্দুক ঠেকিয়ে চিনিকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়িতে। মুহূর্তেই হাহাকার, চিৎকার আর প্রাণে বাঁচার তীব্র আকুতিতে হৈ হৈ করে উঠল চিনি। কিন্তু গাড়িতে বসে থাকা মানুষ বিন্দু পরিমাণ ততস্থতাই হেলল না। গন্তব্যে তাদের নির্দিষ্ট স্থান। চিনি কান্না করতে করতে হাঁপিয়ে গেছে। বারংবার আল্লাহর পর সেই নির্দিষ্ট মানুষকে স্মরণ করল। চিনি বারংবার একটাই প্রার্থনা করছে, কোনো এক মিরাক্কেল হোক, আর মিরাক্কেলে তার পাশে তার নির্ণয় ভাই থাকুক, যে এখন বর্তমানে চিনির স্বামী, আর নির্ণয় চিনির সামনে থাকুক। চিনি যেন গাড়ির মাঝে অন্ধকারে কুঁকড়ে মরছে। হঠাৎ গাড়িতে বসা সেই ফিনল্যান্ডের পালোয়ানদের কথায় চিনি এতটুকু বুঝেছে কেউ একজন বড় অ্যামাউন্টের টাকা দিয়েছে চিনিকে সুস্থ সবল ও সুরক্ষিতভাবে এয়ারপোর্টে কারো হাতে তুলে দেওয়ার পর আরও পাবে। কথাটা শুনতেই চিনির অন্তরাত্মা কেঁপে উঠল। চিনিকে পাচার করার চেষ্টা করছে না তো? না হলে এই অজানা মানুষগুলো চিনিকে এয়ারপোর্টে নিয়ে যাবে কেন? চিনির কান্না থেমে থেমে যেন বাড়ছে। সব ব্যথাতুর আওয়াজ কর্ণকোহর ছাপিয়ে হৃদয় অবধি পৌঁছালো না। গাড়ির মধ্যে থাকা সেই নিষ্ঠুর মানুষগুলো কী করেই বা পৌঁছাবে? ওরা তো একটা হৃদয়হীন জানোয়ার, টাকার জন্য সব করতে পারে। এগুলোই ওদের জন্মগত পেশা। পৃথিবীতে কারোর কান্নাকাটি, হাহাকার, এমনকি নিগুড়ো আত্মচিৎকার কোনো কিছুই বিচলিত করে দিতে পারে না ওদের। এর মধ্যে গাড়ির ড্রাইভার ব্রেক কষল। বরফের জন্য রাস্তা পরিষ্কার করছে। গাড়ি সামনের দিকে এগোতে পারছে না।
সারা বেলা অবিরত তুষারপাতে জমাট বেঁধে পাথর খণ্ডে রূপ নিয়েছে চারিদিক। মসৃণ পিচ ঢালা রাস্তাগুলো ঢাকা পড়েছে কয়েক স্তর শ্বেত রং বরফকুচির আড়ালে। প্রকৃতির এহেন বৈরী আচরণে জনজীবন অব্যাহত। ঠিক মতো রাস্তা চিনে পথ এগোনো মুশকিল। যত সময় ধরে রাস্তা পরিষ্কার হবে তৎক্ষণাৎ গাড়ি এখানে থেমে থাকবে। নতুন উদ্যোগে গন্তব্যে যেতে হলে কিছু পথ হেঁটে নতুন করে অন্য গাড়িতে উঠতে হবে। গাড়ি থেকে সেই বলবহুল গাড়িটা নেমে পড়ল। কেউ একজন চিনিকে টেনে নামাতেই যাবে তৎক্ষণাৎ উপরে একজন বলে উঠল, এই মেয়েকে টাচ করা নিষেধ। অতঃপর টান মেরে চিনি মাথার কালো মুখোশ খুলে ফেলে। হাতের বাঁধন খুলে দিয়ে চিনিকে হুঁশিয়ার করে বলল, চুপচাপ আমাদের সঙ্গে চলো, পালানোর চেষ্টা করো না। চিনি ভয়ে শান্ত হয়ে তাদের সঙ্গে চলছে। কান্নার তোড়ে চোখের কোটর ভরে উঠছে চিনির। কিছুই বুঝতে পারছে না চিনির কি করা উচিত। হঠাৎ করে এই জায়গা চিনির পরিচিত মনে হলো। চিনি যেতে যেতে দুটো মেয়ের কথোপকথন বুঝতে পারল। ডান পাশের জঙ্গল পার হলেই বাল্টিক সাগরে এশিয়া বর্ডার। চিনি নির্ণয়ের কথা মনে পড়ল। কাঁদতে কাঁদতে কথাগুলো মনে মনে বারংবার আওড়ায়, নিনো ভাইয়া, এখানেই আছে। নিনো ভাইয়া আমার খুব কাছে আছে। নির্ণয়ের কথা মনে স্মরণ করতে করতে চিনি সুযোগ বুঝে এমন বৈরী আবহাওয়ার মাঝে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে জঙ্গলের রাস্তা ধরে প্রাণপণ ছুটছে। যদিও রাস্তাঘাট কিছুই চেনে না চিনি, এলোপাতারি বরফের মধ্য দিয়ে কোনো মতে দৌড়ে পালাচ্ছে। চিনি এটাও জানে না আদৌ এই পথ ধরে চিনি নির্ণয়ের কাছে পৌঁছাতে পারবে কিনা। এই বিস্তৃত জঙ্গলের শেষ কোথায় তাও ঠিক জানা নেই চিনির। এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকলে ধরা পড়ে যাওয়ার প্রবণতাও প্রকট। চিনির ঘাড় সামান্য বাঁকিয়ে পিছনে তাকিয়ে দেখল চিনির পেছনে গার্ডগুলো দৌড়াচ্ছে। একবার ওই গার্ডদের হাতে ধরা পড়ে গেলে এ জীবনে আর রক্ষে নেই। সেই ভেবে শরীরে সর্বশক্তি প্রয়োগ করে আরও দ্রুত এগোনোর প্রয়াসে পা চালায় চিনি। এভাবে অনেকটা পথ ছুটেছে মেয়েটা। প্রচণ্ড ঠান্ডার মাঝে ছুটেছে। এর মধ্যেই চিনি লক্ষ্য করলো সামনের দিকে উন্নমান একটা রাস্তা দেখা যাচ্ছে। সেখানে না আছে কোনো বরফ, না আছে জনবসতি। সীমান্তরক্ষী বাহিনী দেখা যাচ্ছে, মূলত সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধে কাজ করে। ফিনল্যান্ডের বর্ডার গার্ড একটি সুসংগঠিত এবং আধুনিক বাহিনী যারা সীমান্ত সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তারা ফিনল্যান্ডের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলে বন্দুক হাতে পাহারা দিচ্ছে। কিছু সময় চিনির পা জোড়া থমকে গেল। ভাবলো এখানে নির্ণয়কে খোঁজার প্রয়াসে এবং নিজের জীবন রক্ষা করার জন্য প্রবেশ করা উচিত হবে কিনা। ভীত ও সন্ত্রস্ত মেয়েটা পালাতে চায়। এসব ভাবতে ভাবতে চিনি কিছু একটা ভেবে পিছনে ঘুরতেই চিনি দেখতে পেল সে গার্ডগুলো এগিয়ে আসছে চিনিকে ধরতে। এই মুহূর্তে চিনি এক পাঁচ না ভেবে দৌড়ানো শুরু করলো বর্ডারের পথ ধরে। দিশেহারা মস্তিষ্ক আর গন্তব্যহীন পথ ধরে ক্লান্ত পায়ে সামনে এগিয়ে যাচ্ছিল চিনি। নির্ণয় বাল্টিক সাগরের পাশে সেই বিউটিফুল প্লেসে সকলের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত। বিভ্রান্তি আর অস্থিরতায় মস্তিষ্ক নিশ্চল। মিটিং এত সব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, নির্ণয় যেন কিছুই শুনছে না। এমন ইম্পর্ট্যান্ট মিটিংটা নির্ণয়ের মাঝে প্রয়োজনীয় বলে খ্যাতি পেল না। বারংবার চিনির নিগুড়ো চাউনিও কথা মনে পড়ছে। মায়াভরা খিলখিল হাসির মাঝে এই মুহূর্তে পুরো দুনিয়া থমকে আছে নির্ণয়ের। সব কিছু যেন জঘন্যতম যন্ত্রণা দিচ্ছে নির্ণয়ের মস্তিষ্কে। নির্ণয় চিনির খেয়ালে ডুবে আছে, একান্তই চিনির খেয়ালে। নির্ণয় বিরক্তিতে রাশভারী আওয়াজেই বলল, মিটিং শেষ হতে কি সারাদিন লেগে যাবে আজ? এদের কি বাসায় বউ নেই? মিটিং করতে এসে আমার সঙ্গে কেন চুপকে আছে? নির্ণয়ের পেছনে ডেনজল এবং আদনান শটানভাবে দাঁড়িয়ে আছে। নির্ণয়ের কথায় অন্তহীন পিলে চমকে গেল আদনান এবং ডেনজল। ওদের আর বুঝতে বেগ হতে হলো না নির্ণয় বিরক্ত হচ্ছে। আদনান জোরপূর্বক হাসার চেষ্টা করেই বলল, ব্রো, জাস্ট 20 মিনিট প্লিজ। ডেনজাল নির্ণয়ের কথায় মৃদু হাসল। ক্লায়েন্টরা বাংলা না বুঝলেও ডেনজাল ঠিকঠাক বাংলা বোঝে এবং বলতেও পারে। ছেলেটা সব কিছুর মধ্যে পারদর্শী, তবু সবসময় নির্ণয় থেকে পিছিয়ে থাকে। এতে ডেনজালের কোনো আফসোস নেই। ডেনজাল অ্যান্সের ভক্ত। আবারও মিটিং কন্টিনিউ চলমান হলো। নির্ণয়রা যেই প্লেসে বসে আছে সেখান থেকে বর্ডার স্পষ্ট দেখা যায়। নির্ণয় আনমনে স্বচ্ছ গ্লাস ভেদ করে বর্ডারের দিকে দৃষ্টি ফেলতেই লক্ষ্য করলো হোয়াইট কালারের লং স্কার্ট পরে হলুদ রঙের কুর্তি পরিহিত এক মেয়ে ছুটছে। ওদিকে দেখতেই চোয়াল শক্ত হয়ে এলো নির্ণয়। মুহূর্তে নির্ণয়ের পুরো দুনিয়া নড়ে গেছে। মিটিং কার্যক্রম সূক্ষ্ম পন্থাটা এবার বিলীন হলো অতর্কিতে। নির্ণয় সেখানে এক মুহূর্ত বসলো না, পাগলাতে ঘোড়ার ন্যায় প্রতিধ্বনিতে দৌড়াতে শুরু করলো। নির্ণয়ের এইরূপ কার্যক্রমে সকলেই স্তব্ধ। সকলের নীরবতা মাঝ থেকে ডেনজেল বলে উঠল, অ্যান্সি বর্ডার দিকে ছুটছে কেন? এদিকে পা রাখার সঙ্গে সঙ্গে
অ্যানসিনকে শ্যুট করা হবে সরকারি নিয়ম অনুসারে। কে জানে আদনান আদৌ ডেনজালের কথা শুনেছে কিনা। আদনান দুঠোঁট ভেদ করে উচ্চারণ করলো। চিনি চিনি এখানে কি করে এলো? কথা বলেই আদনানও দৌড়ানো শুরু করলো। আদনানের পেছনে ডেনজাল, আর ওদের দেখা দেখে ক্লায়েন্টও ছুটতে লাগলো। এক দিক দিয়ে চিনি আসছে, অন্য পাশ দিয়ে নির্ণয়। এত সময় পর চিনি নির্ণয়কে দেখছে। চিনি যেন প্রাণটা ফিরে পেল নির্ণয়কে দেখে। সেই মুহূর্তে বর্ডারের সুরক্ষা বাহিনী চিনিকে দেখার সঙ্গে সঙ্গে থামতে বলছে, দৌড়াতে বারণ করছে। তবুও কোনো কিছু তোয়াক্কা না করে উদ্ভ্রান্তের মতোই ছুটছে মেয়েটা। নির্ণয়কে দেখে চিনি দিন দুনিয়া ভুলে গেছে। পাগলের মতো চিনি শুধুই ছুটে চলেছে। চিনি থামছে না বলেই সুরক্ষা বাহিনী চিনিকে ধরার জন্য চিনির পেছনে দৌড়াচ্ছে। অতঃপর চিনি থামছে না দেখে সকলে দেশ বিদ্রোহী ভেবে সকলে বন্দুক তাক করলো চিনির দিকে। নির্ণয় সামনের দিকে দৌড়ে আসার দরুন চিনির দিকে বন্দুক তাক করতে দেখে নির্ণয় হৃদগহীনে ভয়ঙ্কর কিছু করা নেড়ে গেল আচমকা। নির্ণয় হুঙ্কার দিয়ে বলে উঠল, ডোন্ট শুট, চিনি স্টপ। নিশ্চয়ই এই মুহূর্তে নির্ণয় উন্মাদের মতো চারিদিকে চোখ বুলিয়ে চিনির দিকে ছুটে আস্তে আস্তে বলল, ডোন্ট শুট, ডোন্ট শুট। অতঃপর দুটো সত্তা দৌড়ে কাছাকাছি হতেই চিনি জাপটে জড়িয়ে ধরে নির্ণয়কে। এর মধ্যেই ডেনজাল এসে বর্ডারের পরিস্থিতি সামলে নিল। ডেনজাল সুরক্ষা বাহিনীর সকলের সঙ্গে পরিচিত, সকলেই চিনে, আর তার জন্য অনেকটা সময় ব্যয় করে হলে পরিস্থিতি সামলে নিয়েছে সে। দুজন দুজনকে শক্তভাবে জড়িয়ে ধরে আছে, যেন কত বছরের আক্ষেপ নিয়ে জড়িয়ে ধরেছে। ছেড়ে দিলেই যেন জীবন থেকে এই মুহূর্তটা ফুরুত করে উড়ে যাবে। চিনির কান্নাকাঠি, হাহাকার, এমনকি নিগুড়ো আত্মচিৎকার সবকিছুই বিচলিত করে দিচ্ছে নির্ণয়কে। চিনি ছোট বাচ্চার মতো কান্না করে বুক ভাসাচ্ছে। চিনির কান্নার কারণে ও পুরো দুনিয়া ধ্বংস করে দিতে ইচ্ছে করছে নির্ণয়ের মাথা ঠিক নেই একদম। কি করে এখানে পৌঁছালো চিনি? মস্তিষ্ক নিউরনে নিউরনে কিছু জাগান দিচ্ছে। কান্না করতে করতে চিনি বলল, আপনি এসেছেন, সত্যি আমার জন্য এসেছেন? ওরা আমায় কোথায় নিয়ে যেতে চাইছে? আমি কোথাও যাব না। নির্ণয় চিনিকে বুকে জড়িয়ে ধরে নিশ্চুপ, একটা কথাও বলছে না। কথা শুনতেই রাগে কপালে উপশিরাগুলো ফুলে উঠছে। চোখ দুটো বন্ধ করে চিনির মাথায় হাত বোলাচ্ছে, চিনিকে শান্ত করার জন্য। পর মুহূর্তেই চিনি হেঁচকি তোলা কণ্ঠেই বলল, আপনার স্বামীর দায়িত্ব পালন করেননি, কথা দিয়ে কথা কেন রাখেননি আপনি? ওরা যদি আমার মেয়ে। চিনির বলা প্রতিটি বাক্য ছিল নির্ণয়ের বুকে নিক্ষিপ্ত হওয়া জ্বলন্ত আগ্নেয়াস্ত্র, যা মুহূর্তেই নির্ণয়কে হিংস্র পিশাচে রূপান্তরিত করে ছাড়ল। চিনির কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই নির্ণয় রক্তিম আঁখি জোড়া খুলে এক হাত মুষ্টিবদ্ধ করে নির্ণয়কে সামলানোর পায়তারা চালালো। দাঁতে দাঁত পিষে হুঙ্কার ছুড়ে বলল, যে বা যারা তোর দিকে হাত বাড়িয়েছে সবগুলোর হাত আজ শরীরের সঙ্গে থাকবে না। যে চোখ দিয়ে তোর দিকে তাকিয়েছে সে চোখ দিয়ে দ্বিতীয়বার এই পৃথিবী দেখতে পারবে না। এক একটার হাল এমন করব যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। এটা তোর স্বামী তোর কাছে প্রমিস করছে। নির্ণয়ের মারাত্মক হুঙ্কারে পুরো বর্ডার কেঁপে উঠল এবার। চিনি আর কিছুই বলল না, কোনো রূপ প্রত্যুত্তর না করে বিপর্যস্ত বদনে ধীরে ধীরে কান্নাই করছে। তবে আগের থেকে খানিকটা কান্না কমেছে। তীক্ষ্ণ চোয়ালের পেশিবহুল হাতে চিনিকে বুক থেকে তুলে চিনির দুগালে হাত রেখে নিষ্প্রভ চিনির কান্না ভেজা ক্লান্তিহীন চোখে দাবানলের মতো চোখ দুটো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে চিনির পানে। কান্নার তোড়ে চোখ দুটো ফুলে গেছে, পুরো শরীরে ময়লা লেগে আছে। ছুটতে গিয়ে কতবার পড়ে গেছে চিনির তা নিজেও জানে না। নির্ণয় চিনির গালে হাত রাখা অবস্থায় আদুরে কণ্ঠে বলল, জান, ফিউচার, বোঝান, রিল্যাক্স, আমি আছি। আমি থাকবো সারা জীবন, কিচ্ছু হতে দেবো না তোর। যতদিন আমি বেঁচে আছি পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। নির্ণয়ের কথাগুলো যেন চিনিকে শান্ত করার জন্য যথেষ্ট ছিল। এই আশ্বাসটুকু চিনি এত সময় ধরে চাইছিল। মুহূর্তেই চিনির কান্না থেমে গেছে। হঠাৎ ডেঞ্জল ইশারায় নির্ণয়কে কিছু বলল। নির্ণয় চিনির পানে থেকে আদনানের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। নির্ণয় চোখের মাঝে ভয়াবহ কর্তৃত্ব ধরে রেখেই বলল, ওকে হোটেলে নিয়ে যা। কাকে হোটেলে নিয়ে যাবে? তোকে। হতভম্ব চিত্তে স্থির দাঁড়িয়ে রইল। চিনি নির্ণয়ের প্রত্যুত্তরে এক মুহূর্ত স্তব্ধ হলো। দুজনের অকৃত্রিম যাতনার কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে আকস্মাৎ আদনান চিনিকে নিতে এলো। আদনানকে কাছে আসতে দেখে চিনি নির্ণয়কে চাপতে জড়িয়ে ধরে। ব্যতিগ্রস্ত হয়ে চোখ মুখ খিচে খামচে ধরল নির্ণয়ের শট। কান্না করতে করতে বলল, আমি আপনাকে ছেড়ে যাব না, যেখানে যাব আপনার সঙ্গে যাব।
কণ্ঠ জোরে ভাঙা ভাঙা অসহায় এক অভিব্যক্তি, যেন নির্ণয়কে ছেড়ে যাওয়ার ব্যথায় ক্ষতবিক্ষত চিনি। নির্বাক নির্ণয়। চিনির পানে তাকালো না নির্ণয়। ওপরতলার খবর পৌঁছে গেছে, বর্ডারে আন দুজন ব্যক্তি দেখা গেছে। তার মধ্যে চিনি এদেশে নতুন। সরকার আইন অনুসারে ওদের জেলবন্দি করতে বলবে। এখানে কিছুতেই সেভ নয় চিনি। চিনিকে জড়িয়ে ধরতে দেখে আদনানের পা দুটো থমকে যায়। তবে নির্ণয় নির্বিকার রাশভারী আওয়াজে বলে উঠল, চিনিকে এখান থেকে নিয়ে যা। এবার আর আদনান থামলো না, চিনির হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। চিনির কান্না করতে করতেই বলল, না, আমি যাব না। আমি 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 কোথাও যাব না। আমি আপনার সঙ্গে থাকবো। তবে চিনির আহাজারি কান্না নির্ণয় কষ্ট দিলে কিছু করার ছিল না। এখানে কিছুতেই চিনিকে সঙ্গে রাখা সম্ভব ছিল না। তাছাড়া নির্ণয়ের অনেক কাজ এখনো বাকি। কে চিনিকে তুলে নিয়ে যেতে চাইছিল প্রত্যেকটাকে বের করে কুকুরের মতো মারবে। এখানের পরিস্থিতি আঁচ করতে পেরে ডেনজালকে সামলাতে বলে। চোখের মাঝে আগ্নেয়গিরির দাবানল জ্বালিয়ে নির্ণয় হন হন করে গাড়ির উদ্দেশ্যে যেতে যেতে নির্ণয় চটজলদি কানে গুজলো এয়ারপড। তারপর কারো উদ্দেশ্যে বলল, 20 মিনিটসের মধ্যেই তাদের কলিজা বের করতে চাই। যারা আমার কলিজা হাত দিয়েছে তাদের এক একটার কলিজা আমি মেপে দেখব কত বড় কলিজা হলে নির্ণয় সিনহা চৌধুরীর কলিজা হাত দেয়। সারাটা পথ চিনি পাগলের মতো কান্না করছে নির্ণয়ের কাছে যাওয়ার জন্য। চিনি কত শতবার রিকোয়েস্ট করেছে আদনানের কাছে, তার কোনো হিসাব নেই। আদনান নির্ণয়ের কথাই অটল। নির্ণয় যা বলবে শুধু তাই করবে। এর হেরফের কিংবা এদিক সেদিক হবে না, দুনিয়া উল্টে গেলেও না। অতঃপর আদনানের গাড়ি হোটেলের সামনে পৌঁছে গেছে। তৎক্ষণাৎ চিনি কান্না করতে করতে গাড়ি থেকে নেমে হোটেলের ভেতরের দিকে যাচ্ছে। চিনিকে পেছন থেকে আদনান পিছু ডাকে, কিন্তু চিনি অভিমানে ফিরেও তাকায় না। বন্ধুসুলভ ভাইকে যখন এত কান্না হাজারিতে মন গলাতে পারেনি, সেখানে অভিমান জাগা স্বাভাবিক। চিনি ভেতরে চলে যেতেই আদনান ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে এলো। চিনির থেকে কিছুই জানা হলো না। চিনি কিডন্যাপ হয়েছে কী করে? নিশ্চয়ই হোটেল থেকে কোনো ট্র্যাপে ফেলে চিনিকে বের করা হয়েছে। বোকা মেয়ে একটা, নয়তো হোটেলের ভিতর থেকে কিডন্যাপ করা সহজ না। ভিতরে বাহিরে এত এত গার্ড আছে কি করতে? আজ চিনি অনেক ভয় পেয়েছে, এবং যে অঘটন হয়েছে এরপর চিনি আর হোটেল থেকে বের হবে না, কোনো বোকামিও করবে না। পর মুহূর্তে ভাবলো, এত এত গার্ড থাকতে চিনি বের হলো কী করে? আদনান চারপাশে চোখ বুলিয়ে গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট দিতে দিতে কাউকে কল করে দিয়েই বলল, আমাদের গার্ড দেখতে পাচ্ছি না কেন? হোটেলের চারিপাশে আরও গার্ড বাড়িয়ে দাও। চিনি হোটেল থেকে বের হলেও কি করে এত গার্ড থাকতে? আমাকে ইমিডিয়েটলি চিনি কীভাবে বর্ডারে পৌঁছেছে সব ইনফরমেশন দাও। এগুলোর পেছনে কে আছে সব জানতে চাই। আদনান অফিসে যাচ্ছে। খুব প্রয়োজন না হলে আদনান চিনিকে হোটেলে একা রেখে যেত না, কারণ তখন মিটিং কমপ্লিট হয়নি। তাই নির্ণয়ের জায়গায় আদনান মিটিং কমপ্লিট করবে। আদনান যেতে যেতে তিনার কথা মনে করছে। মেয়েটাকে কয়েকদিন পাশে না পেয়ে মন কেমন যেন করছে। চিনি হোটেলে প্রবেশ করতেই কাউন্টারে কত মানুষের আনাগোনা দেখলো। কেউ রুম বুক করছে, কেউ বা ঘোরা শেষ করে রুম ছড়াচ্ছে, আবার কেউ কেউ একরকম ভিআইপি হোটেলের বিআই রুম না পাওয়ার আক্ষেপ করছে। চারিদিকে এক পলক চোখ বুলিয়ে কয়েক কদম পেরিয়ে লিফটে ওঠার উদ্দেশ্যে এগিয়ে যেতেই তৎক্ষণাৎ চিনির পেছনে 3 জন আগন্তুকের পা জোড়া স্পষ্ট হলো। দুজনে ইয়াং বয়সী হলেও একজোড়া পার মধ্যে বয়সী, কারো চেহারা স্পষ্ট নয়। 3 জনের ভিতর থেকে মধ্যবয়সী লোকটা চিনির উদ্দেশ্যে চিনিকে ডেকে উঠল। চিরন্তা তায়েব। এত ভিড়ের মধ্যে এই রূপ ডাক শুনতেই চিনি বিদ্যুৎ বেগে পেছনে ফেলল। রীতিমধ্যে চিনির হাত পা কাঁপছে, চোখ দুটো অশ্রু টইটুম্বুর। পর মুহূর্তেই চিনি খিলখিলিয়ে হাসি দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মিনিট খানেক পর সেই 3 জোড়া আগন্তুকের পায়ে পা মিলিয়ে চিনি হোটেল থেকে বের হয়ে গেল। ফিনল্যান্ডে সূর্যাস্ত যাওয়ার সময় হয়েছে। সকলে সকালের কাজে দিব্যি ব্যস্ত। সে শহরের জীবন বড়ই অদ্ভুত। নিত্য দিনের জীবনযাপন, সবাই সুখী। তাই তো সুখী দেশ হিসেবে গণ্য করা হয়েছে ফিনল্যান্ডকে। দিশেহারা মস্তিষ্ক আর গন্তব্যের পথ ধরে ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে যাচ্ছে নির্ণয় গাড়ির কাছে। পরনে ওভারকোটটা এক স্তর বরফে জমে পুরো হয়ে গিয়েছে প্রায়। শরীরে ছিটকে আসা রক্তের দাগগুলো স্পষ্ট। দেখেই বোঝা যাচ্ছে রক্তের দাগগুলো বেশি সময় না, যেন তরতাজা, এখনও দিব্যি আকর্ষণ করছে। এভাবে বাইরে থাকলে যখন তখন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রকট। তবু সেসবের তোয়াক্কা না করে উদ্ভ্রান্তের মতোই হাঁটছে নির্ণয়। আগ্নেয়গিরির উৎপাতের মতোই চড়াতে ফুঁসে উঠছে কারণবশত। হৃদয় সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা হিংস্র পৈশাচিকতা। অতঃপর গাড়ির খুব কাছে আসতেই আদনান থেকে গাড়ির চাবি নিয়ে নিল নির্ণয়।
আদনান নির্ণয়কে এই অবস্থায় গাড়িতে উঠতে দেখে কিছুটা চমকালো, তাও আবার ড্রাইভ করবে। আদনান বেশ চিন্তিত হয়ে পড়ল, কারণ আদনান খুব ভালো করে জানে নির্ণয় এখনও কতটা রেগে আছে। ওদের শাস্তি দেওয়ার পরও নির্ণয়ের রাগ কমেনি। হঠাৎ আদনান ইতস্তত কণ্ঠে নির্ণয়কে পিছু ডেকে বলল, ব্রো, তোমার ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা করছি। এভাবেই যাব। তুমি ড্রাইভ করবে না? মানে তুমি রেস্ট নাও, আমি ড্রাইভ করছি। আদনানের কথায় গাড়িতে উঠতে গিয়েও নির্ণয়ের পা জোড়া থমকে গেল। মুহূর্তে নির্ণয় পেছনে ফিরে আদনানের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে ভ্রুকুচকে বলল, তোর মনে হচ্ছে নির্ণয় সিনহা চৌধুরী উইক? না মানে আমি এটা বলতে চাইনি ব্রো। কে বা কারা নির্ণয় সিনহা চৌধুরী উইকনেসে হাত বাড়িয়েছে? আই হোপ এটা চারটিখানি কথা নয়। সেখানে আমি 5 জন কেন, হাসতে হাসতে 100 জনকে খুন করতে পারি। নির্ণয়ের ইচ্ছে করছে চিনির বিনিময়ে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে, আর সেখানে কারা চাইছে নির্ণয় থেকে চিনিকে আলাদা করতে? আদনান মাথা নিচুস্তর হয়ে চুপ করে আছে। নির্ণয় গাড়িতে উঠতে উঠতে বলল, গাড়িতে উঠে বস, চিনি হোটেলে একা আছে। নির্ণয় সব কাজ চুকিয়ে আদনান সমেত ক্লাইন হোটেলের উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। নির্ণয় চিনির ভাবনায় অস্থির। তখন রাগের বশে চিনিকে হোটেলে পাঠিয়ে দিয়েছে। সেই থেকে এখন অবধি চিনির ভাবনায় বুক ভেতরে চিনচিন ব্যথা অনুভব করছে। তবে নির্ণয়ের বা কী করার ছিল? যারা নির্ণয়ের কলিজায় হাত দিয়েছে তাদের কি এমনি এমনি ছেড়ে দেবে? এতটা দয়াবান নির্ণয় সিনহা চৌধুরী এখনও হয়ে ওঠেনি। নির্ণয় সব দিক দিয়ে স্যাক্রিফাইস করলেও চিনির দিক দিয়ে 1 ইঞ্চি ছাড় দেবে না। ঘণ্টাখানেক পূর্বের ঘটনা। বর্ডারের পাশে সেই জঙ্গলের মাঝে নির্ণয় আরাম করে দামি চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে, যেন খুব গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত ঘটনা দৃশ্যপটে উপস্থিত অবলম্বন করবে বলে। শুধু তাই নয়, বাম হাতে রিভলভার, ডান হাতে ওয়াইনের গ্লাস। রিভলভার আর ওয়াইনের গ্লাস দুটোই যেন বিশেষ সময়ের উপস্থিতির অপেক্ষায় আহত। নির্ণয়ের চোখ দুটো রক্তলাল হয়ে টকবক টকবক করছে, যেন বিষাক্ত লিকুইড অগ্নিকুণ্ড জলজল করছে। নির্ণয়ের পেছনে সযত্নে আদনান ও ডেঞ্জাল মূর্তির মতো দাঁড়িয়ে আছে, যেন হিংস্র সিংহের পেছনে দুটো অবলা অবয়ব। এভাবেই একটা পর্যায়ে এসে আকস্মাৎ নির্ণয়ের ফিনল্যান্ডের বিশ্বাসযোগ্য গার্ড সেই 5 জন ব্যক্তিকে ধরে নিয়ে এসেছে। সকলের মুখ মুখোশ দিয়ে ঢাকা, হাত পা বাঁধা। ঠিক চিনিকে যেরকমভাবে কিডন্যাপ করেছিল ঠিক সেইভাবেই এই 5 জনকে তুলে নিয়ে এসেছে। নির্ণয়ের চোখের ইশারায় সেই 5 জনের মুখোশ এবং হাতের বাঁধন খুলে দিল। মুখোশ খুলতেই সেই 5 জন সামনের দিকে প্রবল দৃষ্টি ফেলে নির্ণয়কে দেখতে আতঙ্কে গলা শুকিয়ে কাট। সকলে একসঙ্গে উচ্চারণ করল। সি। ভয়ে কুণ্ঠিত হয়ে সে 5 জন গার্ড নিজেদের হাতটা ছাড়ানোর জন্য অহেতুক জোর জবরদস্তি করতে লাগলো। পালানোর কায়দা নেই। অগত্যা সেখানেই দাঁড়িয়ে শুষ্ক একটা ঢোক গিলে ভয়ার্থ দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে। নির্ণয় সূক্ষ্ম নজরে আপাত দৃষ্টিতে 5 জনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। না, এগুলো গুপ্তচর না। নির্ণয়ের বুঝতে আর বেগ পোহাতে হলো না। এই 5 জন আন্ডারগ্রাউন্ডের মাফিয়া। টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, সেখানে মার্ডার করা তাদের নিত্যদিনের পেশা। কথাটা মস্তিষ্কে হানা দিতেই নির্ণয় রাগান্বিত হয়ে জ্বলে উঠল। তার মানে চিনিকে মারার চেষ্টা করছে। অনাকাঙ্ক্ষিত ভাবনার দর্শনে আশ্বস্ত হয়ে রাগে গর্জে উঠেই বলল, আমাকে খুব ভালো করে দেখে নে। চেনা পরিচয় থাকলে তো হিসাব নিকেশ খুব ভালো মতো নেওয়া যায়। পর মুহূর্তে নির্ণয় পিনপতন চোখে অন্যদিকে তাকিয়ে বলল, আমি তো ভুলেই গেছি, আন্ডারগ্রাউন্ডে এখনো এমন কেউ জন্ম নেয়নি যে এনসিকে চেনে না। তাহলে এনসির কলেজে হাত দিয়েছে কোন সাহসে? আমি আজ এখন এই মুহূর্তে তার কলেজেটা বের করে দেখতে চাই, কতটা সাহস বহন করার ক্ষমতা আছে। মুহূর্তেই হাঁটু ভেঙে ধপ করে একযোগে মেঝেতে বসে পড়ল সেই 5 জন গার্ডস। ওদের মধ্যে একজন গার্ড হৃদয়ে খানিকটা সাহস সঞ্চার করে ভয় জর্জরিত গলায় ফিনল্যান্ড ভাষায় ক্ষমা প্রার্থনা চাইল। নির্ণয় কাটকাট আদেশে জিহ্বার আগায় আটকে থাকা বাকি কথাটুকু বিনা বাক্যে গলথকরণ করে শান্ত স্বরেই বলল, 4টা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর চাই আমার। চিনি কি মারা কন্ট্রাক্ট নিয়েছিলে? 5 জনের মধ্যে যে বারংবার ক্ষমা চাইছে সে করুণ স্বরেই বলে উঠল, আমাদের মেয়েটাকে তুলে নিয়ে আসার কন্টাক্ট দিয়েছে। সুস্থ সবলভাবে ওদের হাতে তুলে দিতে হবে। ওদের প্রত্যুত্তর শুনে নির্ণয় ওয়াইনের গ্লাসে চুমুক বসালো। ফের দ্বিতীয় প্রশ্ন ছুড়ল। কোথায় নিয়ে যেতে বলেছিল? এয়ারপোর্টে। উত্তরটা শোনার পর নির্ণয় দ্বিতীয়বার ওয়াইনের গ্লাসে চুমুক বসায়। অতঃপর নির্ণয় তৃতীয় প্রশ্ন ছুটতে সময় নষ্ট করল না। মেয়েটাকে কিডন্যাপ করার আগে জানতি শি ইজ মাই গার্ল? নির্ণয় তৃতীয় প্রশ্ন শুনে 5 জন গার্ড ভয়ে ভয়ে আমতা আমতা করে বলছে,
আমাদের অনেক টাকা দিয়েছে তাই। ইয়েস অর নো, অ্যান্সার মি। নির্ণয়ের মারাত্মক হুঙ্কারে পুরো জঙ্গল কেঁপে উঠল এইবার। ভয়ে সকলে একসঙ্গেই বলে উঠল ইয়েস। সকলের উত্তর শুনে নির্ণয় বাঁকা হাসল। আবারও নির্ণয় ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে চতুর্থ প্রশ্ন করল। মেয়েটাকে যে কিডন্যাপ করতে বলেছে তার সমস্ত ইনফরমেশন আমার চাই। নির্ণয় চতুর্থ প্রশ্নে 5 জন থেকে একজন আতঙ্ক নিয়ে খানিকটা জড়ো কণ্ঠে বলল, এটা আমাদের রুলসের বাহিরে। আপনি নিশ্চয়ই জানেন এই প্রফেশনে প্রাইভেট ইনফরমেশন ফাঁস হলে আন্ডারগ্রাউন্ডে মাফিয়ার উপরতলা পর্যন্ত যদি খবর পৌঁছায় আমরা কাজের মধ্যে বিশ্বাসঘাতকতা করেছি তাহলে আমাদের ফ্যামিলির উপর আক্রমণ করবে। ডোন্ট গিভ এনি ফাকিং এক্সকিউজ। এনসি না কখনো কারো রুলস মেরেছে, না ইন ফিউচারে মানবে। জাস্ট 5 কাউন্ট করব। নির্ণয় সে 5 জনের দিক থেকে চোখ ঘুরিয়ে আদনানের পানে দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর স্বরেই বলল, নিয়ে এসেছিস? যেখানে আদনান আর ডেঞ্জাল এখনও একইভাবে জীবন্ত মূর্তির ন্যায় ঠাঁই দাঁড়িয়ে আছে নির্ণয়ের পাশে, মূর্তিমান আদনান সাবলীল কণ্ঠে বলল। নিয়ে এসেছি। নির্ণয় কথাটা শেষ করে রিভলভার দিয়ে কপাল স্লাইড করতে করতে ডেকে উঠল। ডেইজি? নির্ণয়ের ডাকের সঙ্গে সঙ্গে ন্যানো সেকেন্ডের মধ্যে এক বিকট গগন বিদায়ী আওয়াজ করে ছুটতে ছুটতে নির্ণয়ের পাশে দাঁড়ালো। কেঁপে উঠল বিস্তৃত গোটা জঙ্গল। নির্ণয় হাত থেকে ওয়াইনের গ্লাসটা ফেলে ড্যাজির মাথায় হাত বুলিয়ে বলল। চিনি কি মিস করছিলি? ড্যাজি সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে গর্জে উঠল। ড্যাজির উত্তর শুনে নির্ণয় মুচকি হেসে পর মুহূর্তেই রক্তিম চোখে বলল, ওরা চিনিকে তুলে নিয়ে যেতে চাইছিল, তাহলে ওদের কি করা উচিত বলতো? এবার যেন নির্ণয়ের সঙ্গে সঙ্গে হিংস্র ড্যাজিও খেপে উঠল। একের পর এক গর্জন করছে শুধু নির্ণয়ের অনুমতির অপেক্ষায়। দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো হাওয়ার বেগে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ছুঁড়ে খাবে ড্যাজি। ড্যাজির এই রূপ দেখে সে 5 জন গার্ড ভয়ে কুঁকড়ে আছে। এর মাঝেই নির্ণয় কাউন্ট করা স্টার্ট করলো। 5, 4, 3, 2। নির্ণয় কাউন্ট শেষ হলে ড্যাজি সকলের ওপর ঝাঁপিয়ে পড়বে। সে প্রস্তুতি নিচ্ছে, কাউকে ছাড়বে না, একজনকেও না। আকস্মাৎ ড্যাজির ভয়ঙ্কর আওয়াজে সবাই লাফিয়ে ওঠে তড়াক করে। সকলের কলিজার পানি শুকিয়ে গেছে। 1। নির্ণয় কাউন্ট শেষ করতেই এক গার্ড ভয়ে জীবন বাঁচানোর জন্য অবশেষে মুখ খুলল। মুখ না খুলে উপায় কি? কারণ আন্ডারগ্রাউন্ডে সকলে জানে অ্যান্সি কতটা নিষ্ঠুর। যে আমাদের টাকা দিয়েছে সে ফিনল্যান্ডের না, বাংলাদেশি। আমরা ঠিকঠাক কেউ তার পরিচয় জানি না। তারা 2 জন ছেলে ছিল। আমরা শুধু একজনকে দেখেছি। যাকে দেখছো সে দেখতে কেমন, যা দেখে আমরা তাকে চিনতে পারবো? ছেলেটা খুব চুপচাপ থাকে, চোখে সব সময় চশমা ব্যবহার করে। এর থেকে বেশি আমরা জানি না। ওয়েল ডান। রিভলভারটা আঙুলের টকায় ঘোরাতে ঘোরাতে গম্ভীর আওয়াজে কৌশলী আদেশ করল নির্ণয়। ওর কথার আগামাথা ঘুণাক্ষরেও কিছু বুঝে উঠতে পারল না অপরাধী গার্ডসগুলো। ওদিকে নির্ণয়ের আদেশ পাওয়া মাত্রই ড্যাজি হামলে পড়ল সকলের ওপর। নির্ণয়ের মুখে ডান শব্দটা শুনতেই সঙ্গে সঙ্গে ঝপাত করে গার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। সকলের মুখের ওপর রক্তের উৎকট গন্ধ। সামনের দৃশ্যপট পুরোপুরি রক্তরঞ্জিত। নির্ণয়ের পোশাকে আঁচড়ের পর এক খাবলা তাজা রক্ত। মুহূর্তেই হাহাকার, চিৎকার আর প্রাণে বাঁচার তীব্র আকুতিতে হৈ হৈ করে উঠল পুরো জঙ্গল। সে সব ব্যথাতুর আওয়াজ কর্ণগহ্বর ছাপিয়ে হৃদয় অবধি পৌঁছালো না নির্ণয়। কি করেই বা পৌঁছাবে? চিনির জন্য সব কিছু নির্ণয়ের কাছে বৈধ। ওদের কথায় কিংবা আর্তনাদ কোনো রূপ কর্ণপাত না হলেও নির্ণয় যেন ভীষণ আনন্দ পাচ্ছে। ডাজের কাজ শেষ হতে নির্ণয় কুটিল হেসে ফের হাত চালায় তড়িৎ বেগে। অসংখ্য বেগে সে নিথর দেহে গুলি ছুটছে। ধীরে ধীরে ভয়ঙ্কর আর্তনাদ কিঞ্চিত কমে বিলীন হয়ে গেছে। নির্ণয় শরীরে ছিটকে পড়া রক্ত খানিকটা শুকিয়ে আসছে সেই সঙ্গে। অতীতের পাঠ শেষ হতেই আদনান নির্ণয়ের দিকে দৃষ্টি ঘোরালো। চিনির অদৃশ্য বলয়ের মতো চোখের সামনে না থেকেও মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে সারাটাক্ষণ নির্ণয়ের। বারংবার চিনি নির্ণয়কে ছেড়ে যেতে চাইছিল না, বারংবার নির্ণয়ের কাছে বায়না করছিল থেকে যাওয়ার। তখন কি পাগলামিটাই না চিনি করেছে? তার মানে দ্য ফিউচার তাকে ভালোবেসে ফেলেছে। নির্ণয়কে ছাড়া কখনো থাকতে পারবে না বুঝে গেছে। বারংবার নির্ণয়ের মস্তিষ্কে হানা দিচ্ছে ব্যাপারগুলো। এসব মনে করে নির্ণয় মৃদু হাসলো, যেন এতক্ষণের তাণ্ডব কিছুই নয় নির্ণয়ের কাছে। এর থেকে ভয়াবহ দৃশ্য দেখে অভ্যস্ত নির্ণয়। সেভাবেই ঠোঁটের আগায় হাসিটুকু ধরে রেখে সামনের দিকে দৃষ্টিপাত স্থির রেখে নির্ণয় আদনানকে উদ্দেশ্য করে বলল, কি দেখছিস সেভাবে? মানে তেমন কিছু না। আমি চীনের কথা ভেবে হাসছি। চীনের উপর আজ অনেক কিছু হয়ে গেছে, তারপর আমিও চীনে কান্না করিয়েছে। ব্রো, বিলিভ মি, আজ আমি চিনির চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি।
তোমার কাছে যাওয়ার জন্য আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছে। কাউকে ভালোবাসলেই এমনটা হয়। হুম। পর মুহূর্তে নির্ণয় আদনানকে এক অদ্ভুত প্রশ্ন করলো। ভালোবাসা খুব ভালো করে চিনিস দেখছে। কাউকে নিশ্চয়ই ভালোবাসিস। তেমন কিছু না, সবাই জানে আমি আর এন রিলেশনে। এটা তুইও খুব ভালো করে জানিস তুই এনেকে ভালোবাসিস না। নির্ণয়ের কথায় আদনান চুপ হয়ে গেল। মনে মনে বলল, ব্রত ঠিকই বুঝেছে আমি অ্যানিকে ভালোবাসি না, কিন্তু যার বোঝা উচিত সে কেন এত অবুঝ। এর মাঝে নির্ণয়ের গাড়ি ক্লাইন হোটেলের সামনে পৌঁছে গেছে। গাড়ি থেকে নামতে নির্ণয় লক্ষ্য করলো হোটেলের আশেপাশে নির্ণয়ের গাড়ির কোনো চিহ্ন নেই। সব যেন হাওয়ার বেগে উড়ে গেছে। তবে নির্ণয়ের মাঝে চিনির কাছে যাওয়ার তাড়না দৌড়াচ্ছে, তাই তেমন কিছু মাথায় নিল না। এক মুহূর্ত বাহিরে সময় নষ্ট না করে নির্ণয় চট জলদি হোটেলে প্রবেশ করতে কাউন্টারে খুব ভিড় দেখতে পেল। এত ভিড় দেখে নির্ণয় কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ দেখা গেল। খানিকটা বিরক্তও হলো। নির্ণয়ের এইসব প্যারা পোহানোর মতো কোনো ইচ্ছে নেই। নেহাত বাবার বলে এখনও নির্ণয় দেখে রেখেছে হোটেলটা, নয়তো কবেই বিক্রি করে দিত। অতঃপর লিফটে উঠে পড়ল নির্ণয় লিফট থেকে 2 কদম সামনে এগিয়ে যেতে দেখল রুমের দরজা খোলা। তৎক্ষণাৎ নির্ণয় ভ্রুকুচকে রুমে প্রবেশ করলো। আদনান কাউন্টারে দাঁড়িয়ে আছে নির্ণয় চিনির জন্য। নির্ণয় বলছে অপেক্ষা করতে। নির্ণয় চিনি সমেত আজ দ্য গ্রেস অফ হ্যাভেনে ফিরবে। নির্ণয়ের আসতে দেরি হচ্ছে দারুণ। আদনান উপরে চলে গেল। আদনান ধীরে ধীরে নির্ণয়ের রুমের দিকে অগ্রসর হতেই তৎক্ষণাৎ নির্ণয়ের রুম থেকে ছিটকে পড়ে একখানা আধ ভাঙা কাছের বোতল। মনে হচ্ছে রাগের বশে কেউ সব ভাঙচুর করছে। আদনান আর এক মুহূর্ত দেরি করলো না, ছুটে গেল রুমের উদ্দেশ্যে। করিডোর ছাড়িয়ে রুমের ভেতর আসতেই আদনান দেখলো মস্ত বড় নান্দনিক সাজানো গোছানো রুম বিস্তৃত ভেঙে চুরে তছনছ হয়ে আছে। ইলেকট্রনিক ডিভাইসগুলো মুখ থুবড়ে পড়ে আছে যত্রতত্র। আপাতত রুমের একটা জিনিসপত্র অক্ষত অবস্থাতে নেই। সমস্ত ঘর লণ্ডভণ্ড, জিনিসপত্রের যা তা অবস্থা। নির্ণয় সিনহা চৌধুরীর আগের সম্মুখীন এগুলো যেন কিছুই নয়। কিন্তু আদনান হকচকিয়ে ওঠে। হঠাৎ নির্ণয়ের রাগের কোনো উৎস খুঁজে পেল না। নির্ণয় রাগের বশে হাতে কাচের টুকরো মুঠোয় চেপে ধরে রেখেছে। হাত থেকে রক্ত চুইয়ে পড়ে পুরো রুম রক্ত বরণ করে আছে। ডানে বানে সচকিত নজর বুলিয়ে পেছনে ঘাড় ঘোরাতেই দেখতে পেল নির্ণয়ের হাতের অবস্থা। অবিশ্বাস্য নজরের সামনে তাকাতেই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে আদনানের নেত্রোদ্বয়। আতঙ্কিত নজরে পরক্ষে উত্তেজিত হয়ে আদনান বলল, কি হয়েছে ব্রো? তোমার হাত থেকে রক্ত পড়ছে? তরতরিয়ে কথাগুলো বলে নির্ণয়ের হাত থেকে কাচের টুকরো জোরপূর্বক বের করে নিয়ে ফেলে দিল। নির্ণয় জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো জল করে হুঙ্কার দিয়ে বলল। চিনি কোথায়? নির্ণয়ের ক্রন্দনরত শব্দটা রুমে ঝংকার তুলছে। আদনান আচানক এই কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আদনান হকচকিয়ে বলল, আমি চিনিকে হোটেলে পৌঁছে দিয়েছি। হয়তো হোটেলের আশেপাশে কোথাও আছে। আমি সব জায়গায় খুঁজে দেখছি, সবাইকে বলছি খুঁজতে। আদনান আর সময় নিল না। তৎক্ষণাৎ রুম থেকে বের হয়ে আদনান হন্তদন্ত হয়ে বের হয়ে গেল রুম থেকে। কিন্তু নির্ণয়ের রাগ কিছুতেই কমছে না। নির্ণয়ের মন বলছে চিনি হোটেলে নেই। নির্ণয় ফোনটা পকেট থেকে বের করে রক্তাক্ত হাতে ডেঞ্জালকে কল দিয়ে বলল, হেলসিঙ্কি শহর থেকে বের হওয়ার সকল রাস্তায় গার্ড লাগিয়ে দাও। 100, 200, 1000 জন লাগলেও রাস্তায় দাঁড় করিয়ে দাও। চিনিকে নিয়ে যেন হেলসিঙ্কি শহর থেকে কেউ বের না হতে পারে। ও শুধু চিনি নয়, মিসেস নির্ণয় সিনহা চৌধুরী। নির্ণয় সিনহা চৌধুরীর অর্ধাঙ্গিনী। কথাটা যেন সকলের মাথায় থাকে। পর মুহূর্তে আবারও দ্বিতীয় কাউকে কল করলো নির্ণয়। আমার এখন এই মুহূর্তে হেলসিঙ্কি শহরের সকল রাস্তায় সিসি ক্যামেরা ফুটেজ এবং লাইভ টেলিকাস্ট চাই। নির্ণয় সচেতন মস্তিষ্ক চিনির বিপদে পড়ার আশঙ্কায় নীল হয়ে উঠল। নির্ণয় ফর্সা মুখমণ্ডল রাগে রিরি করছে। চিনির জন্য বুকের ভেতর ক্রমশ বেড়ে ওঠা উচ্চাটন উত্তেজনা চলছে। তৎক্ষণাৎ ভ্রুকুঞ্চিত হয়ে আসা কপালে মনের ভেতর থেকে ঝাঝালো গলায় চেঁচিয়ে কেউ বলছে, তোর চিনি তোর কাছে নেই। নির্ণয় লিফট থেকে কাউন্টার হলে পৌঁছাতে আদনান পাগলের মতো ছুটতে ছুটতে নির্ণয়ের সামনে এসে দাঁড়ায়। আদনান মনের ভেতর ভয়ে চেপে রেখে খানিকটা সাহস সঞ্চয় করলো। তবু যেন নির্ণয়ের সামনে সেইটুকু সাহস ঠুনকো। অতঃপর আদনান বলল, হোটেলের কোথাও চিনি নেই। বাহিরে নির্ণয় আদনানের দিকে তেড়ে এসে রক্তাক্ত হাতের মুঠোয় আদনানের কলার চেপে ধরে গর্জন করেই বলল, বাইরে কি? বাইরের সকল গার্ডকে কনফার্ম দিয়ে অজ্ঞান করে হোটেলের পেছনের গাইডের পাশে বেঁধে রেখেছে। চিনিকে কিডন্যাপ করা হয়েছে ব্রো। ইমিডিয়েটলি আমাদের চিনিকে খুঁজতে হবে।
আদনানের কথায় নির্ণয় স্তম্ভিত হয়ে পড়ল পদযুগল। আদনান থেকে হাত সরিয়ে নিল। সবচেয়ে মূল্যবান সময়ের মধ্যে দিয়ে ছুটে চলা পথেই যেন নির্ণয় মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে। টকবগে উঠছে নির্ণয়ের রাগ, ভয়াবহ হিংস্রতায় যেন বয়ে চলেছে। চিনির ভয়াবহ পরিণতির কথা ভাবতেই হৃদয় থুবড়ে পড়ছে দুর্বোধ্য জীবনের জটিলতায়। অস্থিরতা বেড়ে গেল নির্ণয়ের মাঝে। সময় বেশিক্ষণ নয়, এরই মাঝে পুরো নিচ তলার হল কাউন্টারের চিত্র পাল্টে গেল আকস্মাৎ। নির্ণয় চোখ ঘুরিয়ে সকল স্টাফ, মেয়েদের, সিকিউরিটি গার্ডের দিকে তাকিয়ে গর্জে ওঠে দাঁতে দাঁত পিষে বলল, এতগুলো মানুষ থাকতে চিনি কি করে কিডন্যাপ হলো? ডোন্ট গিভ মি আ ফাকিং এক্সকিউজ, জাস্ট অ্যান্সার মি। বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় বিশাল ঝাটকা দিয়ে হনহন করে প্রলয়ের বেগে পুরো কাউন্টার হল থমকে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। নির্ণয়ের এমন হুঙ্কার সবাই কাঁপছে। যখনই বুঝলো নির্ণয় রেগে গেছে, নির্ণয়ের ভয়াবহ হিংস্রতায় সকলে জড়ো হয়ে দাঁড়ালো। নির্ণয়ের এহেন তুলকালামে ছুটে এলো ম্যানেজার। পায়ের নিচে নির্ণয়ের হাত থেকে চারপাশে চপচপে রক্তের জোয়ার দৃষ্টি বোলাতেই ধ্বনিত হলো তার উদ্বিগ্ন কণ্ঠস্বর। নির্ণয়কে শান্ত করার জন্য ম্যানেজার বলল, স্যার আমরা কাজে বিজি ছিলাম তাই। ম্যানেজারের সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই কলার ধরে টান মেরে নির্ণয় ম্যানেজারের মুখের মধ্যে রাইফেল ঢুকিয়ে দিল আকস্মাৎ। মারাত্মক ভয়ঙ্কর রূপ ধারণ করে রাগের তোপে দাঁত কটমট করতে করতে হিসিয়ে বলল, বলেছিলাম এক্সকিউজ টলারেট করবো না। আমার আর চিনির মাঝে এক্সকিউজ নট অ্যালাউড। কথাগুলো বলেই রেগে মেগে টিকার প্লেস করতেই যাবে, নিজেকে কিছুটা কন্ট্রোল করে ম্যানেজারকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতে পেছনে ঘুরে আকস্মাৎ সে ম্যানেজারের পায়ে গুলি করলো। সকলেই হকচকিয়ে যায়। আদনান একের পর এক কল করতে ব্যস্ত। মিনিটে মিনিটে কল করে সবাইকে অ্যালার্ট করছে যে করেই হোক রাতের মধ্যে চিনির সন্ধান চায়, অ্যাট এনি কস্ট। হঠাৎ গুলির শব্দ শুনে আদনান বাম দিকে তাকিয়ে দেখতে পেল ম্যানেজারের পায়ে গুলি করেছে নির্ণয়। তবে এতে নির্ণয়ের সঙ্গে সঙ্গে আদনানের মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। দিব্যি ফোনে কথা বলতে ব্যস্ত। আদনানের মূল কাজ চিনিকে খুঁজে বের করা, নয়তো নির্ণয়কে কন্ট্রোল করা কারো কাম্য নয়। সকল স্টাফ ভয়ে শিউরে উঠেছে এইরূপ দৃশ্যপট দেখে। নৃশংসতার চূড়োয় পৌঁছে শব্দ করে দম ছাড়ল নির্ণয়। ফের গর্জে উঠে বলল, আমি আজ রাতের মধ্যে যদি চিনিকে খুঁজে না পাই, কাউকে ছাড়বো না, আই প্রমিস। নির্ণয় হনহন করে ক্লাইন হোটেল থেকে কাউকে কিছু না বলে বের হয়ে গেল। হোটেল থেকে বের হতে অপ্রত্যাশিত উন্মাদ ভ্রু জোড়া সংকুচিত হয়ে গেল নির্ণয়ের। হোটেলের চারিদিকে শুধু কালো পোশাকধারী গার্ড ছাড়া আর কারোর উপস্থিতি নেই। অগত্যা ভয়ডর সব কিছু পাছে হটিয়ে সকল গার্ড ছুটে গেল নির্ণয়ের নিকটে। হাঁটু গেড়ে বসে সকলে একযোগে ক্ষমা চাইছে নির্ণয়ের কাছে। তাদের আরও সতর্ক থাকা উচিত ছিল, তাহলে এত সহজে কেউ তাদের অজ্ঞান করতে পারতো না। নির্ণয়ও খুব ভালো করে জানে ওদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেনি। অ্যান্সির বিশ্বাস ভাঙার প্রশ্নই ওঠে না। সকলে অ্যান্সির ভয়ে আকাশ পাতাল এক করে ফেলে। সেখানে বিশ্বাসঘাতকতার নিতান্তই একটা শব্দ। গার্ডের চোখে অনুনয়, কণ্ঠদীপ্তি ম্লান হয়ে এলো সকল গার্ডের। তবে নির্ণয় চোখ দুটোর কাছে বরাবরই পরান্ত তার পৈশাচিক সত্তা বয়ে চলে। গার্ডের কথা কোনো রূপ প্রত্যুত্তর করল না নির্ণয়। বড় বড় কদম ফেলে নিজের দামি নির্দিষ্ট গাড়িতে উঠে বসে। নির্ণয় উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে। চিনির ভাবনায় নির্ণয় পুরো দুনিয়া থমকে গেছে। নির্ণয়ের মনে একরাশ আক্রোশ। যদি তখন চিনিকে জোর করে আদনানকে দিয়ে হোটেলে না পাঠাতো, তাহলে আজ চিনি নির্ণয়ের কাছে থাকতো। ন্যানো সেকেন্ডের জন্য দূরে থাকার প্রশ্নই উঠত না। চিনির অনুপস্থিতি নির্ণয় যেন শ্বাস নিতে পারছে না। বারংবার চিনির বলা শেষ কথাগুলো মস্তিষ্কের এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ হচ্ছে। আমি আপনাকে ছেড়ে যাব না, সেখানে যাব, আপনার সঙ্গেই যাব। চিনির কান্না মিশ্রিত কণ্ঠ স্বর এখনও নির্ণয়ের কানে ঝংকার তুলছিল। নির্ণয়ের ফোনে একের পর এক ফোন আসছে। সব জায়গা থেকে উত্তরস্বরূপ ফিরে ফিরে আসছে। চিনি কোথাও নেই। সিসি ক্যামেরা কিংবা হেলেনসিঙ্কি শহর থেকে বের হওয়ার রাস্তার চেকপোস্টে চিনিকে দেখা যায়নি। নির্ণয় চিনিকে খুঁজছে পাগলের মতো। যখন যেখানে মন বলছে সেখানেই ঘুরছে। নির্ণয় উন্মাদে পরিণত হয়ে গেছে। ঠিক বেঠিকের তফাৎ ভুলে গেছে। শুধু একটা কথাই ভাবছে, চিনি হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড সকল মাফিয়ার কাছে গিয়ে খুঁজেছে, যারা টাকার বিনিময়ে কিডন্যাপ করে। এমনকি কাউকে রাগের বশে শুটও করেছে। দিগ্ভ্রান্তের মতো ড্রাইভ করে কোথা থেকে কোথায় এসে অন্ধকারে পুরো শহরে চুষে বেড়াচ্ছে। এক
পাগলা ঘোড়ার মতো বেলাগাম উদ্যম গতিতে। তন্মধ্যে নির্ণয়ের দৈনন্দিন ফোনটা বারংবার আওয়াজ তুলে বাজছে। সেদিকে নির্ণয়ের বিন্দু মাত্র পরিমাণও তত্ত্ববস্থা নেই। সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না সে। চিনির খোঁজে বিরত, যেন চিনিকে না পেলে গোটা দুনিয়া অর্থহীন, সবকিছু ওলটপালট লাগছে। চিনিকে খুঁজতে খুঁজতে রুদ্ধস্বরে বিড়বিড় করে বলল, আমি পেতে চাই তোকে এই দুনিয়াতে, যে দুনিয়াতে বিচ্ছেদ বলতে কোনো শব্দ নেই। আবারও নির্ণয় কাঙ্ক্ষিত ফোনটা বেজে উঠল। ড্রাইভিং করার দরুন কানে এয়ারবাডস ঢুকিয়ে সেন্সরে আঙুল দাবাতে বিপরীত প্রান্ত থেকে আদনানের ভেসে আসা কথা কর্ণপাত হতেই নির্ণয় গাড়ির ব্রেক কষল। ওপাশ থেকে আদনানের বলা কথা শেষ হতেই থমথমে স্বরে প্রত্যুত্তর করল নির্ণয়। আম ব্যাক টু হোটেল। অতঃপর ক্লার্লেন হোটেলের উদ্দেশ্যে গাড়ি ঘোড়ায় নির্ণয়। গাড়ি মুহূর্তেই হাই স্পিডে চালাতে শুরু করে। স্পিডের ঘুরন্ত কাঁটা বারংবার উপরে উঠছে। সময়ের মতো সময় চলছে। হোটেলের কাউন্টারে সকলে ভয়ে দাঁড়িয়ে আছে। নির্ণয়ের ভরে কেউ এক চুলও হেলেনি। সেই নৈশব্দের মধ্যে নির্ণয় হোটেলে প্রবেশ করলো। নির্ণয় হোটেলে প্রবেশ করে সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে। হোয়াট ইজ রং? চিনির খোঁজ পাওয়া গেছে? সকলে ভয়ে চুপ হয়ে আছে। নির্ণয়ের অবস্থা কিংবা গতিবিধি শরীরের লোমহর্ষক দাঁড়ানোর মতো। ভয় যেন ধীরে ধীরে আরও বাড়ছে। নির্ণয়ের পেছন থেকে আদনান বলল, ব্রো, তোমাকে কিছু দেখানোর আছে। হোটেলের সিসি ক্যামেরায় চিনিকে দেখা গেছে। এতক্ষণে ধরে রাখা রাগ রক্তিম বর্ণ ধারণ করা আদনানের কথায় অগ্নিসংযোগ মতো তীব্র রাগকে চোখ বন্ধ করে ন্যানো সেকেন্ডের জন্য কন্ট্রোল করার চেষ্টা করে নির্ণয়। অতঃপর ক্রোধান্বিত স্বরে চিৎকার দিয়ে বলে ওঠে নির্ণয়, আমার চিনিকে চাই, চিনির স্মৃতি নয়। আমি চিনিকে আমার কাছে চাই, দূরত্বে নয়। নির্ণয়ের এত রাগের পরে আদনান আতঙ্কে ভরা কণ্ঠে বলল, সিসি ক্যামেরায় চিনির সঙ্গে কাউকে দেখা গেছে, গার্ড বলল। তাই আমি ল্যাপটপে। আদনানের কথা সম্পূর্ণ করার পূর্বেই নির্ণয় ল্যাপটপে চোখ রাখে। চোখ রাখতেই দেখতে পেল চিনি হোটেলে প্রবেশ করতে কেউ একজন চিনিকে চিরন্তা তাইব বলে ডাকতেই দেখে নির্ণয়ের আপনা আপনি ভ্রু জোড়া কুঞ্চিত হয়ে যায়। আদনান নির্ণয়ের পেছনে দাঁড়িয়ে ল্যাপটপে ফুটেছে। চোখ রাখা অবস্থায় চিনির পুরো নাম অজানা আগন্তুকের মুখ থেকে শুনে বেশ অবাকই হলো, কারণ আদনান কখনো কারো মুখ থেকে এই নামে চিনিকে ডাকতে শোনেনি। ল্যাপটপ থেকে নাম ভেসে আসতে আদনানও বার দুয়েক নামটা আওড়ায়। চিরন্ত তায়ের, চিরন্ত তায়ের। অতঃপর আবারও ল্যাপটপে চোখ রাখতেই দেখতে পেল চিনিকে এই নামে ডাকার পর চিনি পেছনে ফিরে খুশিতে আপ্লুত হয়ে সে তিনজন পুরুষের মধ্যে একজনকে এসে জড়িয়ে ধরল। মিনিট খানেক সে ভিড়ের মধ্যে সময় নিয়ে চিনি সহ সেই তিনজন হোটেল থেকে বের হয়ে গেল। হ্যাঁ, চিনি সহ ইচ্ছাই গিয়েছে সেই তিনজনের সঙ্গে। চিনির মুখে এক চমৎকার হাসি খেলা করছিল ঠোঁটের কোণে। এটা নির্ণয়ের পরাজয়ের উপহাসের জন্য নাকি নির্ণয়কে ছেড়ে যাওয়ার উপচে পড়া খুশি? এইরূপ দৃশ্যপট নির্ণয়ের চোখে পড়তেই মুহূর্তে নির্ণয় রাগান্বিত হয়ে ফুঁসে ওঠে। চিনির মাত্রাতিরিক্ত সাহস দেখে নির্ণয়ের মস্তিষ্কটা চড়াত করে উঠল। ফের হাত দুটো মুঠিবদ্ধ করে ফেলল। নির্ণয় চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো, কিন্তু হলরুমে কাউন্টারে এত ভিড় থাকার দরুন কারো চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে নির্ণয় চোখ ন্যানো সেকেন্ডের জন্য নড়েনি। আদনান বুঝতে পারছে নির্ণয় রাগ তরতর করে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। নির্ণয় নিজের ভেতরের রাগ দমানোর জন্য আঁখি জোড়া বন্ধ করে নিল। চোখ বন্ধ অবস্থায় বিড়বিড় করে বলল, কাউকে দেখা যাচ্ছে না কেন? তারপর শান্ত করে সামান্য গলার আওয়াজ উঁচিয়ে বলল, কারোর চেহারা দেখা যাচ্ছে না কেন? তৃতীয়বারের মতো নির্ণয় কন্ট্রোললেস হয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আমি কারো চেহারা দেখতে পাচ্ছি না কেন? নির্ণয়ের এইরূপ হুঙ্কারে পুরো হোটেল কেঁপে উঠল। পুরো হল রুমটা ভয়ে জড়সড় হয়ে ভরে আছে এক অদৃশ্য আতঙ্ক। তৎক্ষণাৎ আদনান ল্যাপটপে কাউকে দেখতে পেয়ে মুখ থেকে অপ্রত্যাশিত এক নাম উচ্চারণ করল। তিহাম। হঠাৎ আদনানের কথা শুনে রাগের পারতে কিঞ্চিত লাগাম টানল নির্ণয়। আদনানের মুখ থেকে নামটা শুনতেই তড়িৎ গতিতে ল্যাপটপে চোখ রাখে নির্ণয়। এত ভিড় মাঝে সেই তিন ব্যক্তির মধ্যে সেকেন্ড খানিক সময়ের জন্য সামান্য পরিমাণ স্পষ্ট হলো তিহামের চেহারা। আদনান ল্যাপটপের চেহারাটা জুম করতে আদনান আচানক তিহামকে দেখে চিনে ফেলে। নির্ণয় মিনিট খানেক সময় নিয়ে তিহামকে দেখে এবার আদনানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। অক্ষিযোগল আকস্মাৎ ছোট ছোট হয়ে গেছে নির্ণয়ের ভয়ঙ্কর জিজ্ঞাসা দৃষ্টিতে আদনানের দৃষ্টি আটকে পড়ল। প্রত্যুত্তরে কপালে সূক্ষ্ম ভাঁজ এঁটে নির্ণয় আদনানকে শুধালো, তুই তিহামকে চিনিস? নির্ণয়ের অগ্নিমূর্তি দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুইয়ে ফেলল আদনান। অতঃপর আদনান আমতা আমতা করে একদমে বলতে শুরু করলো, ব্রো, মিঠি আপু, আসলে ওই ছেলেকে আমি সামনাসামনি দেখিনি, কিন্তু ফোন পিকচারে বহুবার দেখেছি। মিঠি আপু হেলসলিক শহরে
তিয়াম নামের এক ছেলের অ্যাপার্টমেন্টে থাকতো। তাদের বন্ডিং খুব ভালো ছিল। সারাদিন মিঠি আপ্পু ওই ছেলের সঙ্গে ঘুরতো। গার্ড আমায় মিঠি আপ্পুর সকল আপডেট এবং পিকচার পাঠাতো। ভুল আমার, বিশ্বাস করো ব্রো, আমি কখনোই ভাবিনি এরকম কিছু হবে। আমি ভেবেছি তিহাম নর্মাল পার্সন, কথা কম বলে, চলাফেরা সাদাসিধা, চোখে চশমা পা। আদনান একদমে কথাগুলো বলতে বলতে তৎক্ষণাৎ শেষাংশ কথার মাঝে আদনান থমকে যায়। এবার দ্রুত নয়, শেষোক্ত কথা থেমে থেমে শান্ত স্বরে উচ্চারণ করলো। কথা কম বলে, চোখে চশমা পড়ে, তার মানে চিনিকে কিডন্যাপ করা সেই গার্ড তিয়ামের কথা বলেছে। আদনান এক প্রকার ঝটকা খেলো। তড়িঘড়ি করে ঘুরে তাকে উদ্বিগ্ন গলায় কিছু বলবে, এর আগেই নির্ণয় বের হয়ে যাচ্ছে। ওপাশে অবিরাম কথার ঝড়, কিছুতেই আর কর্ণগোচর হলো না নির্ণয়। সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলো না। আদনান শঙ্কিত, ক্রমশ কণ্ঠতালু জমে আসছে। কথা বলতে যেও সুর হারিয়ে ফেলেছে বারবার। আদনানের আর বুঝতে বাকি রইল না। আদনানের বলার আগে নির্ণয় বুঝে গেছে সমস্ত ব্যাপার। তবে আদনান এটা বুঝলো না, তিহাম কে, কী তার পরিচয়, চিনির সঙ্গে তিহামের কী সম্পর্ক, নির্ণয়ের সঙ্গে চিনির সাথে কিসের শত্রুতা, নির্ণয় কি তিহামকে চেনে, তিহাম চিনিকে নিয়ে কোথায় উধাও হয়ে গেল। এত এত প্রশ্ন, সমস্তটা আদনান মাথার ওপর দিয়েই যাচ্ছে। আদনান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, নির্ণয়ের পেছনে ছুটল। হনহন করে হোটেল থেকে নির্ণয় বের হয়ে যায়। বাহিরে এখানে নির্ণয় কালো পোশাকধারী গার্ড দাঁড়িয়ে আছে। নির্ণয়ের অগ্নিমূর্তি দেখতে পেয়ে সকল গার্ড থতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুইয়ে ফেলল। সকলে একসঙ্গে কুর্নিশ করতে নির্ণয়ের রাগ বেড়ে গেল। রিভলভার বের করে উন্মাদের মতো চোয়াল শক্ত করে সকলকে স্যুট করছে আর গম্ভীর গলায় বলছে, একটা মেয়েকে দেখে রাখতে পারিস না, একটা মেয়েকে দেখে রাখতে পারিস না? সব বিশ্বাসঘাতকের দল, সবাই আমায় ধোয়া দিয়েছিস। নির্ণয় এসব রাগান্বিত হয়ে বলল, নির্ণয় ভালো করে জানে গার্ডদের কেউ ধোকা দেয়নি। তাহলে কিসের রাগে তোরে নির্ণয়ের হাত কাঁপছে? হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সমস্ত দুনিয়াটাকে বিষাক্ত মনে হচ্ছে। অতঃপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে হোটেলের দিকে ঘুরে তাকাতে গিয়েও তাকায়নি। আদনান হোটেলের বাহিরে বের হয়ে চারিদিকে অবলোকন করে দেখতে পায় সবকিছু স্বাভাবিক ও শান্ত। নির্ণয় কোথাও নেই, কিন্তু বাহিরে এত রক্ত। দারোয়ান থেকে আদনান কৌতূহলী কণ্ঠে শুধালো। এর উৎস জানতে আদনান শুষ্ক ঢোক গেলে। পর মুহূর্তেই আদনান মনে মনে ভাবলো, রোজ এদিক দিয়ে যাবে, আজ সেদিকেই তাণ্ডব চলবে। এত রাতে দিগ্ভ্রান্তের মতো ড্রাইভ করছে নির্ণয়। নির্ণয় কি কখনো রেসিং এমন উন্মাদের মতো গাড়ি চালাতে দেখেনি আদনান। আদনান নির্ণয়ের পেছনে গাড়িতে, অতঃপর দ্য গ্রেস অফ হ্যাভেনে পৌঁছায়। উদ্ভ্রান্ত চলার গতিতে পায়ের বুটের সঙ্গে তাল মিলিয়ে একযোগে নড়ছে নির্ণয়ের পুরুষালী কাঁধ। সেই সঙ্গে তরঙ্গিত হচ্ছে হাতে থাকা বৃহদাকার মরণাস্ত্রখানি। দ্য গ্রেস অফ হ্যাভেনে হল রুমে বসে আছে সবাই। নির্ণয়রা চিনির জন্য অপেক্ষা করছে। নির্ণয়ের এখানে অতর্কিত আগমনী কাউচে ছেড়ে এক লাফে উঠে দাঁড়ায় মিঠি 8 বছর পর নির্ণয়কে দেখছে। নির্ণয় কুঞ্জে এত কিছু ঘটে যাওয়ার পরও মিঠি কখনো নির্ণয়কে ঘৃণা করতে পারেনি। উল্টো মনের মাঝে বরাবরের মতো নির্ণয় ভাইকে বড় ভাইয়ের স্থান দিয়ে বসে আছে। নির্ণয়কে 8 বছর আতঙ্কে ভরা চেহারা থেকে দ্বিগুণ হয়ে আসে মিঠির শ্বাস প্রশ্বাস। নির্ণয় দ্য গ্রেস অফ হ্যাভেনে প্রবেশ করে এক মুহূর্তের জন্য এদিক ওদিক তাকালো না। অপ্রতিরোধ কদম ফেলে সোজা গিয়ে দাঁড়ালো মিঠির সম্মুখে। চিনিকে নির্ণয়ের সঙ্গে দেখতে না পেয়ে মিঠি কোনো মতে শুষ্ক এক ঢোক গিলে ধীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, চিনি কোথায় নির্ণয় ভাই? পরপরই মিঠির কথা সম্পূর্ণ হওয়ার পূর্বে আচানক বিদ্যুৎ বেগে এক চপেটাঘাত বসিয়ে দিল মিঠির নরম গালে। পুরো ঘটনাটুকু ঘটল কয়েক সেকেন্ডের ব্যবধানে। নির্ণয়ের গতিবিধি বুঝতে মিঠি সহ সকলের সময় লাগলো খানিকটা। যখনই বুঝে এলো নির্ণয়ের ভয়াবহ হিংস্রতায় মুখ থেকে রক্ত সরে গেল মিঠির গালে থাপ্পড়ে শব্দে দ্য গ্রেস অফ হ্যাভেন কেঁপে উঠল। মিঠি ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে গেল, ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। নির্ণয়ের এইরূপ কাজে হকচকিয়ে সকলে বসা থেকে উঠে দাঁড়ালো। এতগুলো মানুষ থাকাকালীন যে নীরবতা বিরাজমান। নির্ণয়ের আজ এই বিকৃত কাজে সবাই হতবাক। নির্ণয়ের নিকট থেকেই প্রথমবার উপঢৌকন ঘটনা ঘটল মিঠির ক্ষেত্রে। আদনান ছুটতে ছুটতে দ্য গ্রেস অফ হ্যাভেনে এসে দেখলো আদনান যেই ভয়টাই পেয়েছে অবশেষে সেটাই হলো। অতঃপর ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়লো আদনান। আশ্চর্য, এত রেগে আছো কেন অ্যান্সি হঠাৎ করে? ডেফিনেটলি আমার আগে বোঝা উচিত ছিল। তোদের দুই বোনের শরীরে অহনাকুঞ্জে চৌধুরী রক্ত বইছে। বিশ্বাসঘাতকের মাঝে চিনি মিঠি নামটা তো থাকবেই। না না, আমার বলতে ভুল হয়েছে, চিনি মিঠি না,
চিরন্তা তাইব ও মিরন্তা তাইব, রাইট? নির্ণয়ের কথা শুনে এক প্রকার ঝটকা খেল মিঠি। শুধু মিঠি নয়, তিনা, জিয়াং, নুসরত হতবাক হয়ে নির্ণয়ের এইরূপ কথায়। মিঠি পড়ে থাকা অবস্থায় তড়িঘড়ি করে ঘুরে তাকে উদ্বিগ্ন গলায় বলে উঠল, কি করেছি আমি নির্ণয় ভাই? কি করেছি চিনি? দুশ্চিন্তায় ঘামছে দরদরিয়ে মিঠি। কান্নার তোরে গলার স্বর বের হচ্ছে না। গালের ব্যথার সঙ্গে যেন মাথাটাও ঘুরছে। মিঠির সঙ্গে সঙ্গে সবাই একই ভাবনায় বিভোর, চিনি কি করেছে। সামনে বিভৎস পরিস্থিতি লক্ষ্য করে তীক্ষ্ণ দৃষ্টিতে তিনার দিকে চাইলো আদনান। তিনার চোখে হাজারো প্রশ্ন, তাই তিনাও আদনানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরত মিঠিকে এইভাবে কান্না করতে দেখে এবং নির্ণয় ভয়ঙ্কর রূপের সম্মুখীন হয়ে নীরবে অশ্রু ফেলে নিজের অজান্তে জিয়াংয়ের হাত চেপে ধরে মিনমিনিয়ে জিয়াংকে প্রশ্ন করে বলল, নির্ণয় ভাইয়া উন্মাদের মতো করছেন কেন? আই ডোন্ট নো, বাট আমি জানার চেষ্টা করছি অ্যান্সি কেন এমন করছে। এর মধ্যে নির্ণয়ের ফোনটা বেজে উঠল। নির্ণয় কানে ফোনটা ধরতেই ডেনজেল বলল, চিনির ফোনে এতদিন যত কল এসেছে সেগুলো বাংলাদেশের নাম্বার। বাংলাদেশের উচ্চবিত্ত বংশের তাইব কুঞ্জবেলা থেকে কলগুলো এসেছে। ডেনজেল কথাগুলো বলে সেকেন্ড খানিক সময় চুপ রইল নির্ণয়ের প্রতিক্রিয়ার জন্য। না, নির্ণয়ের দিক থেকে কোনো উত্তর কিংবা প্রতিক্রিয়া এলো না। ডেনজেল ফের নিজের উত্তরকে বলল, শি ইজ গন। কোথাও খুঁজে পাওয়া যায়নি চিনিকে। চিনি ফিনল্যান্ডে কোথাও নেই। চিনিকে লাস্ট দেখা গেছে এয়ারপোর্টে। চিনি স্বইচ্ছায় সেখানে গেছে। তুমি চাইলে আমি ফুটেজ। ডেনজেল আরও কিছু বলবে এর পূর্বেই নির্ণয় সর্বশক্তি দিয়ে ফোনটা আছাড় দিল। মুহূর্তে নির্ণয় দামি ফোনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নির্ণয়ের চোখগুলো যেন এখন দ্বিগুণ রক্ত লাল বর্ণ ধারণ করলো। হাতের পেশিবহুল শিরাগুলো ফুলে উঠেছে। নির্ণয় রাগে গজগজ করতে করতেই বলল, ফর দ্য লাস্ট ওয়ার্নিং, কাউকে ছাড়বো না। এবার আমার হাত থেকে না অহনা কুঞ্জ চৌধুরী বাঁচবে, না চিরন্তা তাইব বাঁচবে। সে তিনজনকে ঠিকই খুঁজে বের করব, যে আমার থেকে আমার স্পন্দন কেড়ে নিয়েছে। নিস্তব্ধতার মাঝে নির্ণয়ের কর্কশ হুমকি যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিল সকলের মনোমস্তিষ্কে। কথাগুলো বলে নির্ণয় অগ্নিকুণ্ডলীর মতো রেগে বড় বড় কদম ফেলে উপরে চলে গেল। নির্ণয় চলে যেতেই মিঠি চিনির পুরো নামটা উচ্চারণ করলো। চিরন্তা তাইব? মিঠির সঙ্গে সঙ্গে পেছনে সকলেও একইভাবে চিরন্তা তাইব নামটা বার কয়েক আওড়ায়। এর মধ্যে সকলে নীরবতায় অবসান ঘটিয়ে নুসরত নিজের অজান্তেই বলল, চিরন্তা তাইপ তো চিনির নাম। এর মধ্যে সকল দূরত্ব পেরিয়ে তিনা দৌড়ে এসে মিঠিকে ফ্লোর থেকে তুলে দাঁড় করালো। মিঠি কান্না করে সকলের উদ্দেশ্যে বলল, আমার বোন কোথায়? চিনি কোথায়? নির্ণয় ভাই চিনিকে কি করেছে? দ্য গ্রেস অফ হ্যাভেনে পুরো হলরুম নিশ্চুপ। সবাই জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে পাশে। সকলের মাঝে দমকা হওয়ার মতো বিস্ফোরণ ঘটল আদনানের অপ্রত্যাশিত কথায়। ব্রো, চিনির কিচ্ছু করেনি। চিনি সেভ করার জন্য ব্রো চিনিকে হেলসলিক শহরে রেখেছিল। সেখান থেকে চিনি কিডন্যাপ হয়েছে। তবে এটা কিডন্যাপ বলা চলে না। চিনি স্বইচ্ছায় তাদের সঙ্গে চলে গেছে, তাই ব্রো এত রেগে আছে। ইভেন ব্রো রাগের এবং ঝোঁকের বশে আমাদের গার্ডকে শ্যুট করেছে। চিনিকে খুঁজে না পেয়ে ব্রো প্রায় পাগল হয়ে উঠেছে। আদনানের মুখ থেকে এরূপ কথা শুনে সবার বিস্ময়কর পরিস্থিতির চূড়ায় পৌঁছে গেছে। চিনি নেই, কথা শুনতেই নুসরতের শরীর ঘামছে। অন্যদিকে থরথর করে কাঁপছে মিঠির হৃদয়। এহেন ভয়াতুর হৃদকম্পনে কলিজা ছাপিয়ে সর্বাঙ্গ কাঁপছে। তিনা আর জিয়াং যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিঠি নিজেকে সামলাতে না পেরে আবারও ফ্লোরে বসে কান্না জোরে দিল। মিঠির মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। অতি কষ্টে অশ্রু বিসর্জন দিয়ে বলল, নির্ণয় ভাই মিথ্যে বলছে। চিনি নিজের ইচ্ছেতে অচেনা কারোর সঙ্গে যাওয়ার মতো মেয়েই না। চিনির আমি আর মাম্মাম ছাড়া কেউ নেই। নির্ণয় ভাইয়া নিশ্চয়ই চিনির কোনো ক্ষতি করেছে। মিঠি আরও কিছু বলবে এর আগে আদনান দ্বিতীয়বারের মতো আবারও বিস্ফোরণ ফাটানোর মতো বলে উঠল, চিনি যেই তিনজন ব্যক্তির সঙ্গে চলে গেছে তাদের মধ্যে তিহাম একজন। আদনানের কথায় মিঠি কান্না থামিয়ে আচানক চোখ তুলে তাকালো। অবিশ্বাস চোখে মিঠি তাকিয়ে আছে। আদনানের বলা কথাটা যেন ঝংকার তুলছে বারংবার। এটা কি করে সম্ভব? চিনি আর তিহাম দুজন দুই প্রান্তের মানুষ। তাহলে চিনি তিহামকে কি করে চিনবে? তিহামের সঙ্গে কেন যাবে? আদনান কথাগুলো বলেই সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছে। আদনানকে উপরে যেতে দেখে টিনা আর জিয়াংও আদনানের পেছন পেছন গেল। তৎক্ষণাৎ নুসরতও কান্না করতে করতে মিঠিকে সামলাচ্ছে। টিনা আর জিয়াংকে পিছু নিতে দেখে আদনানের পা জোড়া থমকে গেল। পেছনে ঘুরে সেদিকে ভ্রুকুচকে তাকিয়ে গম্ভীর স্বরে আদনান বলে, আমার পেছন পেছন আসছিস কেন? ওই চশমিশ মানে?
তিহাম নামের ছেলেটা চিনিকে নিয়ে। নিষেধ করেছিলাম না, ছেলেটাকে মোটেও সুবিধার লাগেনি। মিঠি আপুর সঙ্গে চিপকে থাকতো, বরংবার বলেছিলাম ব্রোকে জানাতে। এখন এসব দেখতে ভালো লাগছে? ছোট করে না উচ্চারণ করে ডানে বামে মাথা নাড়ালো তিনা। ঠিকই তো, তিনার জন্য আদনান কোনো পদক্ষেপ নেয়নি। তিনা নিচে গিয়ে আদনানকে বলেছে মিঠি আপু আর ওই চাশমিশ পারফেক্ট কাপল, নিনার কাছে বলতে নিষেধ করেছে। তিনাও বুঝতে পারেনি তিহামের মতো ভদ্র, কথা কম বলে, সাদাসিধে ছেলেটা কোনো একদিন মুভির মতো খালনায়ক বের হবে। আদনান রাগান্বিত হলো। তিনার ছেলে মানুষের কারণে এত কিছু হয়ে গেছে। এত খোঁজার পর চিনির খোঁজ পাওয়া যাচ্ছে না। রাত যত বাড়ছে অন্য দিনের চেয়ে ফিনল্যান্ডের ঠান্ডার তাপমাত্রা বেড়েই চলেছে। সকাল থেকে দিনভর তুষারপাত হচ্ছে ফিনল্যান্ডে। অন্যান্য বছরের তুলনায় এই কয়েক মাস তুষারপাতের পরিমাণ অনেক বেশি। চারপাশে বরফ পড়ে জমে একাকার হয়ে সহযোগিতায় ধরণীকে আবৃত করেছে শুভ্রতার চাদরে। বেষ্টিত সুউচ্চ বিলাসবহুল দ্য গ্রেস অফ হেভেনের রুফটপে সবসময় কৃত্রিম উপায় রাখতেই তীব্র ঠান্ডার হুহু বাতাসে শরীরের হাড্ডিগুড্ডি সব অবশ হয়ে যাবে যে কেউ। সেখানে নির্দ্বিধায় নির্ণয়ে রুফটপে বসে বসে একের পর এক ওয়াইনের বোতল থেকে গ্লাসে ওয়াইন ঢেলে ঢেলে শেষ করছে ওয়াইনের বোতল। শরীরে শীতের পোশাক পর্যন্ত অবশিষ্ট নেই নির্ণয়, তবু নির্ণয় তড়িঘড়ি করে ঘামছে। নির্ণয়ের জায়গায় অন্য কেউ থাকলে এত সময় কাঁপন ধরিয়ে দিত এই ঠান্ডায়, এক্ষুনি বক্ষভেদ করে কলিজাটা জমে এলো বলে। কিন্তু নির্ণয়ের মাঝে কোনো ভাবান্তর নেই। হাতের ক্ষতগুলো যেন এখনও দরতাজা, সেদিকে বিন্দুমাত্র পরিমাণ তত্ত্বাবস্থা নেই নির্ণয়ের মাঝে। নির্ণয় ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে মনে মনে ভাবে, আমি একটা বাচ্চা মেয়ের জন্য লক্ষ্য উদ্দেশ্য প্রতিশোধ ভুলে বাঁচতে চেয়েছি। কি ছিল সে ছোট মেয়ের মাঝে? নিশ্চয় অভাবনীয় কিছু, যাকে পাওয়ার জন্য 8 বছর অপেক্ষা করেছি। ফর দ্য ফার্স্ট টাইম নির্ণয় সিনহা চৌধুরী নিজের ডিসিশন চেঞ্জ করে একটা ছোট্ট মেয়েকে ভালোবেসেছিল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ না ভেবে 10 বছরের ছোট্ট মেয়েকে বিয়ে করেছিল। সে ছোট্ট মেয়েটার জন্য নিজের দেশ ছেড়েছে। তার প্রতিদান হিসেবে ধোঁকা, অবিশ্বাস পেলাম। এগুলো ভাবতে ভাবতে নির্ণয়ের কালো দুনিয়া যেন আরও কালো দুনিয়াতে পরিণত হয়েছে। নির্ণয় কিছুতেই চিনির ভাবনার থেকে বিরত রাখতে পারছে না নিজেকে। নির্ণয় ঘৃণা করে চিনি নামে সম্পূর্ণ মানুষটাকে, সে সাথে ঘৃণা করে পুরো নির্ণয় কুঞ্জকে। নির্ণয় কুঞ্জের প্রত্যেকটা মানুষ স্বার্থপর, কখনো ফিরবো না সে স্বার্থপর দেশে, যা খুশি হয়ে যাক। হঠাৎ করেই রুফটপে ডেনজাল উপস্থিত হয়, কিন্তু কোনো ভাবাত্তর নেই নির্ণয়ের মাঝে। ডেনজাল নির্ণয়কে সূক্ষ্ম নজরে চোখ বুলিয়ে বলল, আগেই বলেছিলাম মেয়েদের বিশ্বাস করো না। একটা মেয়ের জন্য কি হাল করেছো তোমার? তুমি চাইলে ফিনল্যান্ডের সবচেয়ে সুন্দর মেয়ে তোমার পায়ের কাছে এনে রাখবো। তুমি ভুলে গেছো ফিনল্যান্ডের সব মেয়ে অ্যান্সি বলতে পাগল। নির্ণয় এক চুলও নড়ল না, পূর্বের অবস্থা থেকে বলে উঠল, যার জন্য এখানে আমি তাকেই পাইনি। এখন যদি পুরো দুনিয়া আমার পায়ের কাছে থাকে তাহলে কি হবে তাতে? এখনও চিনিকে ভালোবাসো? ভালোবাসা শব্দটা শুনতেই তৎক্ষণাৎ রাগে কপালের শিরা উপশিরাগুলো ফুলে উঠল। নির্ণয়কে এভাবে রেগে যেতে দেখে ডেনজাল মুচকি হেসে বলল, চিনির উপর যতটা তোমার রাগ, তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা দেখছি আমি তোমার মাঝে। চিনি তোমাকে ধোঁকা দিয়েছ, এই জন্য রেগে আছো? নাকি চিনি তোমার কাছে নেই এই জন্য রেগে আছো? জিয়াংয়ের কাছে শুনেছি চিনি যখন তোমার কাছে ছিল তখন প্রায় সবাই টাইটানিক মুভির সিন দেখতো, শুধু আমি মিস করলাম। নির্ণয় নিশ্চুপ, কোনো কথাই বলছে না। তরতর করে রাগগুলো বাড়ছে। ডেনজাল ফের বলল, আমি যে অ্যান্সিকে চিনতাম সে তুমি নও। বাচ্চা মেয়ের প্রেমে পড়ে সব গলিয়ে ফেলেছ। অ্যান্সি যেটা স্বেচ্ছায় না পেত সেটা ছিনিয়ে নিত। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কতবার চিনে নেওয়া যায়? আমি ভুলেই গেছিলাম জীবনে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হয়, হয়তো পাক্কা অভিনয় জানতে হয়। নির্ণয় থেকে এরূপ প্রত্যুত্তর পেয়ে ডেনজাল মুখ থেকে আর একটা কথাও বের হলো না। যেভাবে এসেছে সেভাবে ফিরে যাচ্ছে। ডেনজাল চলে যেতেই নির্ণয় বিড়বিড় করে বলল, ভালো তো বাসিস নি আমায়, কিন্তু ভালোবাসার ড্রামা তো ভালোই করেছিস। ডেনজাল রুপটপের সিঁড়ি দিয়ে নিচে নামতেই সিঁড়ির মাঝপথে আদনান, টিনা, জিয়াং, নুসরাতের সঙ্গে দেখা হয়। জিয়াং আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, অ্যান্সি? জিয়াং পুরো কথা সম্পন্ন করার পূর্বেই ডেনজাল তাচ্ছিল্য হেসে বলল, তোমরা নিজেরাই দেখে এসো তোমাদের চিনি অ্যান্সির কি অবস্থা করেছে। ডেনজালের কথা মতো সকলে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই নির্ণয়ের বিধ্বস্ত অবস্থা চোখে পড়ল। নির্ণয় যেন নিজের মধ্যে নেই। নির্ণয়ের এমন অবস্থা দেখে উদ্গ্রীব হয়ে জিয়াং বলল, স্ট্রেঞ্জ, খুব ডেসপারেট লাগছে অ্যান্সিকে।
সামহাউ অ্যান্সি যেন নিজের মধ্যেই নেই। আমি আগে ভাবতাম অ্যান্সি হার্টলেস, কিন্তু চিনির প্রতি অ্যান্সির কেয়ার ভালোবাসা দেখার পর আমার সম্পূর্ণ ধারণা ভুল প্রমাণ হয়ে গেছে। চিনি অ্যান্সিকে ভালোবাসেনি, তাতেই অ্যান্সি চিনির জন্য পাগল। যদি চিনি একটু ভালোবাসতো তাহলে নির্ণয় চিনিকে মাথায় করে রাখতো। মেয়েটা কি করে এত অবুঝ হলো, অ্যান্সিকে ছেড়ে চলে যেতে পারলো? আমার মনে হয় না চিনি নির্ণয় ভাইকে ধোকা দিয়েছে। চিনি এরকম না যে কখনো একটা মিথ্যা কথা পর্যন্ত বলেনি। সেখানে ধোকা দেওয়া তো অনেক বড় ব্যাপার। অচেনা মানুষের সঙ্গে চিনি কেন যাবে? সব দোষ আমার। আমি যদি তিহামের কথা বলে দিতাম, আজ এইরকম পরিস্থিতির সম্মুখীন হতো না। সকলে একের পর এক কথা শুনে আদনান বিরক্ত হয়ে বলল, কিপ ইওর সাইলেন্ট প্লিজ। আমি ব্রোর সঙ্গে গিয়ে কথা বলছি। সবাই আদনানের কথাকে সম্মতি দিতেই আদনান সামনে এগিয়ে গেল আর সকলে লুকিয়ে পড়ল আড়ালে। সচরাচর ওইদিকে নির্ণয় বসে থাকলে নির্ণয়কে কেউ বিরক্ত করার স্পর্ধা দেখায় না, তবে আজ নির্ণয়ের বিধ্বস্ত অবস্থা দেখে কেউ যেন সেই নিয়ম মানছে না। আকস্মাৎ আদনানের ডাকে সম্বিত ফিরে পেল নির্ণয়। ভাবনার জগৎ থেকে বেরিয়ে চারিদিকে চোখ বোলাতে দেখতে পেল আদনান দাঁড়িয়ে আছে। নির্ণয়ের অগ্নিমূর্তি দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িৎ বেগে মাথা নুইয়ে ফেলল। আদনান আতঙ্ক ধরা গলায় বলে উঠল,